আসসালামু আলাইকুম। পপুলার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্স 1 নিয়ে। আমাদের ফিজিক্স 1 এর উপর আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে। যে ক্লাসের মাধ্যমে আপনারা ফিজিক্স 1 টাকে খুব সুন্দর করে গুছাতে পারবেন পরীক্ষার জন্য। দেখেন, আ যদি বলি ফিজিক্স 1 পরীক্ষাটা আজকের এই ক্লাসটা যেহেতু ফিজিক্স 1 এর উপর নিচ্ছি, তাহলে এই ফিজিক্স 1 পরীক্ষাটা হচ্ছে আমাদের টেক্সটাইল যারা শিক্ষার্থী আছে তাদেরকে ডেডিকেটেড করে, যেহেতু তাদের কালকে মেবি হচ্ছে ফিজিক্স 1 পরীক্ষা। বাট আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আছে তাদের হচ্ছে 11 তারিখ মেবি আমাদের ফিজিক্স 1 পরীক্ষা। তো যারা চাচ্ছেন যে একটু আগে থেকে যদি আমরা ফিজিক্স 1 এর উপর একটা সুপার সাজেশনটা পাই, বা কোন সকল প্রশ্নগুলো আমাদের পড়তে হবে এটা যেটা আমরা আগে থেকে জেনে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা নিতে একটু সুবিধা হয়, একটু সময় পাওয়া যায়। তো এই সকল বিষয় চিন্তা ভাবনা করে আমরা আজকের এই ফিজিক্স 1 ক্লাসটা নিচ্ছি, এবং আজকের এই ফিজিক্স 1 ক্লাসে আমরা এই ফিজিক্স 1 সাবজেক্টটাকে খুব সুন্দর করে আপনাদের সাথে আলোচনা করব এবং গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে যে সকল প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে, যে সকল প্রশ্নের উপর আমাদের একটু গুরুত্ব বেশি দিতে হবে, সেই সকল প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এবং দেখা যায় ফিজিক্স 1 এর ক্ষেত্রে যেহেতু বড় একটা বই, 15টার মতো অধ্যায়, সো অনেকগুলো কোয়েশ্চেন আছে, এত কোয়েশ্চেন শেষ করা আমাদের পক্ষে পসিবল না। সেজন্য আমি আজকের এই ক্লাসে আপনাদেরকে ফিজিক্স ওয়ানের উপর একটা সুপার শর্ট সাজেশন দিব, যেটা পড়লেই আপনার রচনামূলক কমপ্লিট হবে, এবং পাশাপাশি আমি সংক্ষিপ্ত প্রশ্নের উপর আপনাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে আজকের এই ক্লাসে আমরা ফিজিক্স ওয়ানটাকে এ টু জেড কভার করার চেষ্টা করব। ঠিক আছে? খুব সুন্দর একটা লাইভ ক্লাস হবে। আমরা সবাই মিলে ক্লাসটা করব এবং খুব এনজয় করবো আশা করি। তাই যাদের ফিজিক্স ওয়ান আছে তাদের সবাইকে মেনশন করে আমাদের এই ক্লাসে যুক্ত করতে পারেন। আর আপনাদের অলরেডি ইতিমধ্যে যেহেতু পরীক্ষা চলতেছে, কে কেমন পরীক্ষা দিচ্ছেন বা আমাদের সাজেশন গুলো কেমন কেমন পড়তেছে, সেই বিষয়টা যদি একটু কমেন্ট সেকশনে জানান তাহলে উপকৃত হব। ঠিক আছে? আচ্ছা, একটু দেখতে চাই যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আহ, আমরা যদি একটু দেখি। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা কথাগুলা সেটা একটু জানাবেন। আমি একটু দেখতে চাই যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন পলাশ বর্মন আছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি। আহ আর অনেকে যুক্ত হয়ে গেছেন, যেমন বাইজিৎ শেখ আছেন আমাদের সাথে, ফয়সাল মাহমুদ আছেন আমাদের সাথে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন, এবং যারা যুক্ত হয়েছেন তারা আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে করলে আপনি উপকৃত হবেন। আর আপনারা যেহেতু পরীক্ষা দিচ্ছেন, আশা করি আমাদের সাজেশন যারা ফলো করতেছেন, আমাদের সাজেশনটা পেইড, এবং এই পেইড সাজেশন যারা ফলো করতেছেন তারা অবশ্যই ভালো এক্সাম দিচ্ছেন। এবং আমাদের সাজেশনটা এতটাই শর্ট, আশা করি যে সেটা আপনি যদি ওয়ান নাইট প্রিপারেশনের কথা বলেন, সে ওয়ান নাইট প্রিপারেশন নেওয়া সম্ভব যদি আপনি কিছু আগে না পড়ে থাকেন। ঠিক আছে? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো। এবং আহ, যাদের সামনে হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা হয়তো অনেকেরই আছে। তো 11 তারিখ যেহেতু আমাদের ফিজিক্স ওয়ান পরীক্ষা, তো সামনে অনেকেরই হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা আছে। তারা চাইলে এই ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে একটু রিভাইজ করতে আপনার সুবিধা হয়, মানে এই ক্লাসটা আপনি খুব সহজে পেয়ে যান। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসটা করলে আপনারই ভালো হবে, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে আমাদের পরীক্ষায় কোন সকল প্রশ্ন আসবে। ফিজিক্স ওই প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা পাইলেন, এবং হাতে সময় থাকবে, তাই না? যেহেতু আমাদের 11 তারিখ পরীক্ষা, সো আমরা হাতে মোটামুটি ভাবে 3 থেকে 4 দিন সময় পাচ্ছি। সো ফিজিক্স ওয়ান আমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। সো এই সময়ে যেহেতু একটা লম্বা আমরা সময় পাবো, এই লম্বা সময় আশা করি আমরা এই ফিজিক্স ওয়ানটাকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের প্রিপারেশনটা প্রিপারেশনটা আরো ভালো নেওয়া সম্ভব হবে, যেহেতু সময় পাচ্ছি হাতে। আচ্ছা, সাউন্ড এ টু জেড ঠিক আছে আশা করি, সাউন্ডের কোনো ঝামেলা নাই। আহ, আপনি আপনার ডিভাইসের সাউন্ডটা বাড়ায় নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাথমেটিক্স টু আপনাদের যে সকল সাবজেক্টের উপরে প্রবলেমটা বেশি হয়, আমরা সেই সকল সাবজেক্টের উপরেই লাইভ ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। আপনারা সবসময় জানেন যে পপুলার
শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। আমাদের একজন শিক্ষার্থীরও যদি একটা সাবজেক্টে প্রবলেম ফেস করে, আমরা সেই সাবজেক্টটাই কভার করার চেষ্টা করি। সো ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 2, তারপর হচ্ছে ফিজিক্স 1, ফিজিক্স 2, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো মোটামুটি সবারই থাকে এবং সবাই আমরা যেহেতু প্রবলেম ফেস করি, তাই আমরা এইগুলা সবার জন্য একটা উন্মুক্ত লাইভের ব্যবস্থা করি, তাই না? সো এই লাইভ ক্লাসে আশা করি যারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করেন তাদের কিন্তু আসলে এ টু জেড একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় ক্লাসের মধ্যেই। পরবর্তীতে আপনি জাস্ট একটা ডিভাইস দিলেন। আমরা গত ক্লাসে বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা লাইভ নিয়েছি এবং সেখানে আমি আপনাদেরকে বেসিক ইলেকট্রনিক্স কিন্তু খুব সুন্দর করে গুছাই দিয়েছি এবং আমি বলে দেই যে আপনি পরীক্ষা দিয়ে মিলাই নিয়েন। আমি গত ক্লাসে যে প্রশ্নগুলো বলেছি বেসিক ইলেকট্রনিক্স এর উপরে, আপনি সেই প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়তে পারেন, আপনার 100% প্রিপারেশন হবে এবং আপনি পরীক্ষায় 100% কমন পাবেন। ঠিক আছে? অর্থাৎ আমি কালকের ক্লাসে যে বিষয়গুলো বলেছি বা যে প্রশ্নগুলো বলেছি এর বাইরে ইনশাল্লাহ আশা করা যায় কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে? স্যার একের সাজেশন দেন। একের সাজেশন কেমনে দেয় আমি জানি না, তবে মোটামুটি ভাবে ভালো একটা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। মানে খুবই শর্ট একটা সাজেশন দিব আজকের ক্লাসে। ঠিক আছে? ফিজিক্স ওয়ানের উপরে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাই। আমি আগেও বলছি যে আজকের ক্লাসটা হচ্ছে যারা টেক্সটাইল পরীক্ষার্থী আছে, টেক্সটাইলে পড়াশোনা করেন, আপনাদের ফিজিক্স ওয়ান পরীক্ষাটা মেবি কালকে। সো তাদেরকে ডেডিকেটেড করে মূলত আজকের ক্লাস আমরা দুইজন মানে টেক্সটাইল এবং যারা আমরা ইঞ্জিনিয়ারিং আছি সবাইকে কম্বাইন করে এই ক্লাসটা নিচ্ছি, যাতে একই সাথে টেক্সটাইল শিক্ষার্থীরা উপকৃত হয় এবং একই সাথে আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছি তারাও যাতে উপকৃত হয়। সুতরাং এই চিন্তা আমরা করে আমরা আজকে এই ফিজিক্স ওয়ানটা ক্লাস, ফিজিক্স ওয়ান নিতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, তাহলে চলেন স্যার আমরা শুরু করি ক্লাসটা। আর আশা করি একটু ভালো করে পড়াশোনা করবেন, তাহলে আপনার পরীক্ষাটাও ভালো হবে, ভালো একটা রেজাল্টও পাবেন, একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে নিজের ভিতরে। ওকে, ফিজিক্স মানে আমাদের টোটাল 15টা অধ্যায় আছে। আমি খুব শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় একটু বলে রাখি, প্রথমত বলে রাখা ভালো, আপনারা সবাই আমাদের সাজেশনটা চান এবং হয়তো বা আপনারা সাজেশন গুলো দেখা যায় যে বন্ধুদের কাছ থেকে শেয়ার করে আমাদের সাজেশনটা পেয়ে যান। এবং সবচেয়ে বিষয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা সকলে জানেন যে আমাদের সাজেশনটা হচ্ছে পেইড। আমরা ফ্রিতে কোনো সাজেশন দিয়ে থাকি না। তো আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে যে সাজেশনটা পেয়ে থাকেন সেটা হচ্ছে কপি সাজেশন বলা চলে, মানে পাইরেসি করে যে সাজেশনটা আর কি সেটা। সো আমাদের যে অরিজিনাল সাজেশনটা সেটা শুধুমাত্র আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তারাই শুধুমাত্র পেয়ে থাকে এবং সেটা হচ্ছে আমরা জুম ক্লাসের মাধ্যমে দিয়ে থাকি, কারণ আমরা জানি সাজেশনের পিডিএফ ফাইলটা অবশ্যই সেটা শেয়ার হয়ে যায় এবং শুধুমাত্র যারা ভর্তিকৃত শিক্ষার্থী, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তারাই শুধুমাত্র আমাদের সেই অরিজিনাল সাজেশনটা পেয়ে থাকে। আর বাকি যে সাজেশনগুলো আপনারা পান সেই সাজেশনগুলো পড়লে হয়তো বা আপনারা একটা কমন পাইতে পারেন, বাট সেটা কিন্তু 100% আপনার প্রিপারেশন ফুলফিল করবে না। সো অবশ্যই যদি অথেন্টিক বা একদম আমাদের কাছ থেকে সাজেশন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিশেষ অফার চলতেছে আমাদের বাফেলো এডুকেয়ারের, এবং সেই অফারটা হচ্ছে আপনারা যদি নেক্সট সেমিস্টারে কেউ ভর্তি হন, মানে পরবর্তী সেমিস্টারটা ভালো করতে চান, এই চিন্তা ভাবনা করে শুরু থেকেই পড়াশোনাটা শুরু করতে চান একদম সেমিস্টারের শুরু থেকেই, তাহলে তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে ডাইনামিক প্রোগ্রাম এবং কেয়ার প্রোগ্রাম। সো আপনারা যদি কেয়ার প্রোগ্রামে কেউ যুক্ত হন সেক্ষেত্রে তার জন্য একটা গিফট প্যাকেজ আছে এবং যদি কেউ কেয়ার প্রোগ্রামে ভর্তি হন তাহলে কিন্তু তার জন্য আমাদের যে বইটা আছে সেই বই, পাশাপাশি হচ্ছে তার জন্য কিন্তু একটা হুডি উপহার হিসেবে থাকবে। আর পাশাপাশি যদি কেউ ডাইনামিক প্রোগ্রামে ভর্তি হন সেক্ষেত্রে এই সেমিস্টারে যে বাকি সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর উপর আপনি একটা 50% ডিসকাউন্ট পাবেন সাজেশনের উপরে। এবং পরবর্তী সেমিস্টারে যদি ভর্তি হন তাহলে এই সেমিস্টারে যে সাজেশন ফিটা আছে সেটার উপর একটা 50% অফার কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে স্যার আর কথা না বাড়াই সরাসরি চলে যাই। আর আপনারা যদি ভর্তি হতে চান আমাদের কোর্সে তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজে আপনি সরাসরি এসএমএস করতে পারেন। ওকে, তাহলে আমরা কথা না বাড়াই সরাসরি চলে যাই, আপনাদের মূল্যবান সময়টা আমরা যাচ্ছি না নষ্ট করতে। ওকে স্যার, ঠিক আছে, চলেন। আমি একদম বই থেকে আপনারা জানেন যে আমি একটু বই থেকে আলোচনা করতে পছন্দ করি, কেননা আপনাদের যে সকল শিক্ষক যারা হচ্ছে প্রশ্ন করেন তারা মূলত মেইন বইটি ফলো করেন, মেইন বই থেকেই আহ প্রশ্নগুলো করার চেষ্টা করেন। সো মেইন বইয়ের বাইরে কিছু না। তাহলে যাই হোক, আমরা প্রথম অধ্যায়টা সকলে জানি যে ভৌত জগৎ এবং পরিমাপ, এটা আমরা অত একটা গুরুত্ব দিয়ে পড়ি না বা এখান থেকে আমাদের পরীক্ষায় খুব কম নগণ্য প্রশ্ন আসে না বললেই চলে। তাহলে আমরা শুরু করবো দ্বিতীয় অধ্যায় থেকে, ভেক্টর থেকে। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর, তারপরে পরের অধ্যায়টা হচ্ছে গতি এবং গতির সমীকরণ, তারপরে হচ্ছে গুণন গতি, বল ঘর্ষণ, অভিকর্ষ মহাকর্ষ, সরল দোলন গতি, তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি স্থিতিস্থাপকতা। এই হচ্ছে আমাদের টোটাল 15টা অধ্যায় এখানে আছে।
ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি ভেক্টর অধ্যায়ে। আমরা সরাসরি আলোচনা করব প্রথমত ভেক্টর। আচ্ছা, এখন দেখেন ভেক্টর থেকে আমরা কি আলোচনা করব বা ভেক্টর থেকে আমরা কি পড়বো সেটা নিয়ে যদি একটু কথা বলি। আমরা ভেক্টর থেকে কি পড়াশোনা করব, ভেক্টর থেকে আমাদের কি পড়তে হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি। আপনারা সকলে জানেন যে এখানে ভেক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, যে সামান্তরিক সূত্রটা, এটা প্রায়ই আমাদের পরীক্ষা আসে। সামান্তরিক সূত্র এটা অনেকবারই পরীক্ষা আসতেছে আমাদের। তারপরও স্যার আমি এইবার আপনাদেরকে একটু আহ এখান থেকে রচনামূলক দুইটা কোশ্চেন দিচ্ছি। রচনামূলক কয়টা কোশ্চেন দেবো স্যার তাহলে বলেন তো? আমরা দুইটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে, সরি দ্বিতীয় অধ্যায় থেকে, ভেক্টরের যে অধ্যায়টা, এই ভেক্টর অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই তো রেডি নাকি? সবাই আশা করি রেডি। ওকে, চলেন তাহলে শুরু করি আমরা। আমরা এখান থেকে রচনামূলক যে কোশ্চেনটা পড়বো, রচনামূলক আমরা এখান থেকে দুইটা কোশ্চেন পড়বো। সেটা হচ্ছে, দেখেন, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টর থেকে আমরা প্রথমত রচনামূলক যেগুলো পড়বো, যেহেতু আমাদের সামান্তরিক সূত্রটা প্রায়ই আসতেছে, তাই আমি আজকেও আপনাদেরকে সেই সামান্তরিক সূত্রটা প্রথমে রাখলাম। সামান্তরিক সূত্রের প্রমাণ, এটা আপনারা সকলেই পারেন এবং জানেন, আমি এটা প্রথমে রাখলাম। এটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তারপর হচ্ছে ভেক্টরের যে স্কেলার এবং ভেক্টর গুণন। স্কেলার এবং ভেক্টর গুণন চিত্র সহকারে ব্যাখ্যা। স্কেলার এবং ভেক্টর গুণন চিত্র সহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো, এইরকম। তাহলে আপনারা জাস্ট এখান থেকে এই দুইটা রচনামূলক কোশ্চেন পড়বেন। এই দুইটা হচ্ছে রচনামূলক কোশ্চেন, আপনারা এখান থেকে পড়তে পারেন। ঠিক আছে, এই হচ্ছে দুইটা রচনামূলক। আমরা কি পড়বো? ভেক্টরের যে সামান্তরিক সূত্রের প্রমাণটা আছে লব্ধি নির্ণয় করার, এবং তার স্কেলার এবং ভেক্টর গুণন আমরা চিত্র সহকারে ব্যাখ্যা, এই দুইটা কোশ্চেন আমরা ইনশাআল্লাহ এখান থেকে রচনামূলক প্রশ্নের জন্য পড়ে ফেলবো। তারপরে যদি আমরা সংক্ষিপ্তর দিকে যাই, তারপরে আমরা যদি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলি, তাহলে সংক্ষিপ্তর জন্য আমরা এখান থেকে হচ্ছে স্যার একটা কোশ্চেনই পড়বো, একটা বা দুই একটা কোশ্চেন পড়তে পারি। সেটা হচ্ছে আমাদের স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় থাকতে পারে। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, আর দু একটা ম্যাথ আমাদের এখান থেকে সলভ করতে হবে। দু একটা ম্যাথ হচ্ছে আমাদের এখান থেকে সলভ করতে হবে। ঠিক আছে, দেখেন আমাদের এখানে একটা ম্যাথ, এটা আমি দেখাই দিয়েছিলাম। এই ফিজিক্সনের উপরে কিন্তু আমি অনেক ক্লাস নিয়েছি, আমি ফিজিক্সনের উপরে হিউজ ক্লাস নিয়েছি। তো আপনারা চাইলে ওই ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে আমরা এখান থেকে দুইটা ম্যাথ করব আর দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, দেখেন তাহলে আমরা এখান থেকে প্রথমত সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যদি বলি, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আছে স্যার এখানে আমাদের? এক নাম্বার একটা কোশ্চেন বলছিলাম যে স্কেলার রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যটা আমরা একটু ভালো করে পড়বো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই হচ্ছে বিষয়টা। আর এই একটা কোশ্চেন পড়বো আমরা, আর একটা প্রমাণ শিখবো এখান থেকে আমরা। ঠিক আছে, যদি এ ভেক্টর সমান সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জেড প্লাস এ জেড কে, এবং ভি ভেক্টর সমান যদি, ভি ভেক্টর সমান যদি আমাদের, ভি ভেক্টর সমান যদি আমাদের এরকম হয় ভি এক্স আই প্লাস বি ওয়াই জে
প্লাস বিজেড কে হয়, তবে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তবে দেখাও যে দেখাও যে এ ডট বি এ ডট বি সমান সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড, এই যে প্রমাণটা। আর একটা অঙ্ক করবেন, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র রিলেটেড একটা অঙ্ক করতে পারেন আপনারা। সামান্তরিক সূত্র রিলেটেড একটা ম্যাথ আপনারা এখান থেকে দেখে যেতে পারেন। যেমন সেই ম্যাথটা হইতে পারে দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাদের প্রত্যেকের মান 15 একক হলে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক বের করো। আপনারা এখান থেকে আরো জিনিস পড়তে পারেন, সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং হচ্ছে সর্বনিম্ন মান। এই রিলেটেড কোশ্চেন গুলো যদি পড়েন তাহলে ভালো হয়। কারণ আমরা জানি যখন দুইটা বল একই দিকে কাজ করে তখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, আর যখন বিপরীত দিকে কাজ করে তখন হচ্ছে সর্বনিম্ন মানটা পাওয়া যায়। লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ আর সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। আচ্ছা, এই কোশ্চেনটা অবশ্যই আছে, একটু দেখে নিতে পারেন চাইলে। এখান থেকে আর ওই যে একক ভেক্টর বের করো, এরকম কিছু কোশ্চেন আপনাদের পরীক্ষায় থাকতে পারে একক ভেক্টর রিলেটেড। সো তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ভেক্টর অধ্যায়টা থেকে আমরা এই কোশ্চেনগুলো একটু পড়বো। জাস্ট এখানে এই দুইটা যদি গুণ করে ফেলেন তাহলে আপনি অ্যানসারটা পেয়ে যাবেন। স্কেলার গুণন করবেন, হ্যাঁ, এ ডট বি। তাহলে আমরা কি করবো, এই দুটোর মধ্যে স্কেলার গুণন করব। স্কেলার গুণন করলে এই আই ডট আই এর মান হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এক্স এর সাথে এই যে বি এক্স গুণ করব, হ্যাঁ, তাহলে হবে এক্স বি এক্স। এ ওয়াই এর সাথে বি ওয়াই গুণ করব, হবে বি ওয়াই জেড, এবং এই যেখানে জে আর জে যদি গুণ করেন তার মান হচ্ছে 1। ঠিক সেম ভাবে এই যে এজেড, এজেড কে এর সাথে বিজেড কে যদি গুণ করেন তাহলে এখানে হবে এজেড বিজেড। জাস্ট এখানে দুইটার মধ্যে আমরা যদি ডট গুণনটা করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি তাহলে আমাদের দেখেন তো এটার উপর অনেক ক্লাস হয়েছে, অনেক আলোচনা আছে, তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। পারবো তো ইনশাল্লাহ, নাকি? সবাই একটু দেখেন স্যার। আমি এই অঙ্কটা অনেক আগে করাই দিয়েছিলাম, হ্যাঁ, এই অঙ্কটা আমি অনেকবারই করাই দিয়েছি ক্লাসে, তাহলে আপনারা একটু দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমরা স্যার একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। এখান থেকে তো কারো কোনো সমস্যা নাই, সবাই একটু দ্রুত জানান। কারো কি কোনো কোশ্চেনের সমস্যা আছে? একটু দ্রুত জানাইতে হবে। আর সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখি, নাইম খান বইয়ে আছে বা আমার ক্লাসও দেখতে পারেন, এটার উপর আমরা অনেক ক্লাস নিয়েছি, আগেই বলছিলাম। তারপরে চলেন স্যার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, গতি। ঠিক আছে, তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের গতি। তাহলে আমরা হচ্ছে এখন মোশন বা গতি নিয়ে কথা বলবো। গতির অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে একটু যদি দেখি। আমাদের গতির অধ্যায় থেকে কি কি পড়তে হবে স্যার? আমাদের গতির অধ্যায় থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আর হচ্ছে একটা ম্যাথ আসবে রচনামূলকে। ঠিক আছে, তো এই গতির অধ্যায় থেকে আপনারা এই যে গতির সূত্রের প্রমাণগুলো আছে না, সাপোজ বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, অথবা হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আপনাদের বইয়ে হয়তো বা এর জায়গায় f লেখা আছে। ঠিক আছে, তো এই দুইটা প্রমাণ শিখবেন, গতি সূত্রের প্রমাণ। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন, এটা সংক্ষিপ্ততা আমাদের আসতে পারে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, কি তম সেকেন্ডের যে অঙ্কগুলো আছে না, তম সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, তম সেকেন্ডের অঙ্ক। হ্যাঁ, অবশ্যই ভাই, আপনি যদি এইগুলা সলভ করেন আর কিচ্ছু লাগবে না, এর বাহির থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আর কোনো কোশ্চেন আপনারা
পাবেন না। তাহলে আমরা গতি এবং গতির সমীকরণ থেকে যে বিষয়টা পড়তেছি বললাম যে এখান থেকে আমরা হচ্ছে গতির যে সমীকরণ মানে প্রমাণ, সেই প্রমাণটা পড়লাম। তারপরে হচ্ছে এই যে তম সেকেন্ডের একটা অঙ্ক আছে স্যার, এখানে তম সেকেন্ডের একটা ম্যাথ আছে, আপনি এই ম্যাথটা একটু করে যাবেন। যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার এবং দশম সেকেন্ডে 77 মিটার যায়। একটি বস্তু বা একটা গাড়ি, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার যায়, 10 সেকেন্ডে 500 মিটার এবং দশম সেকেন্ডে, দশম দশম বলতে 10th লিখা আপনাদের বইয়ে, 10th সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে। তাহলে 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে একটা কোয়েশ্চেন। আরেকটা ছোটখাটো ম্যাথ পড়তে পারেন। ছোটখাটো ম্যাথ হচ্ছে সেটা এরকম যে ত্বরণ বের করা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ত্বরণ বের করা, ত্বরণ বের করার যে ম্যাথগুলো আছে। 40 ms ইনভার্স 1 বেগে চলন্ত একটি গাড়ি, চলন্ত একটি গাড়ি ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো, থামিয়ে দেওয়া হলো। মন্দন কত, বা মন্দন বের করো, মন্দন বের করো। তাহলে আমরা এখান থেকে এই দুইটা ম্যাথ করতেছি স্যার, এই দুইটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করে যাবেন। আপনাদের যদি এত থেকে কোনো ম্যাথ আসে তাহলে আপনি এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের এই রিলেটেড ম্যাথগুলো পরীক্ষায় থাকে। এই হচ্ছে বিষয়। এখানে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা আপনাদের, ঠিক আছে দেখেন তো এই কোনো সমস্যা আছে কিনা, এই ম্যাথগুলো কি পারবেন নাকি ঝামেলা হবে, এই ম্যাথগুলো কি পারবেন নাকি ঝামেলা হবে, একটু দ্রুত বলবেন। আর সংক্ষিপ্তর জন্য এখান থেকে আমরা আরো কিছু কোশ্চেন একটু পড়তে পারি। সংক্ষিপ্তর জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি এখন। আমরা তো প্রমাণ দেখলাম আগেই, তারপর হচ্ছে সংক্ষিপ্ত একটা কোশ্চেন আমরা একটু পড়তে পারি এখান থেকে, যে পরন্ত বস্তুর সূত্রাবলীগুলো ব্যাখ্যা করো। আরেকটা কোশ্চেন আমরা পড়তে পারি, পরন্ত বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা করো, ঠিক আছে। পরন্ত বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা করো। আমরা সংক্ষিপ্ত আরেকটা প্রশ্ন পড়তে পারি, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্রাবলী। পরন্ত বস্তুর যে তিনটা সূত্র আছে না স্যার, পরন্ত বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা করো। তিনটা সূত্র যে গ্যালিলিওর, সেই তিনটা সূত্র একটু শিখে যাবেন। পরন্ত বস্তুর সূত্রাবলী। তাহলে এই যে যে আমাদের দ্বিতীয় অধ্যায়টা, সরি তৃতীয় অধ্যায় গতি, আপনাদের এই গতি থেকে কোনো সমস্যা আছে কিনা, মানে এই প্রমাণগুলো শিখতে করতে যদি থাকে তাহলে একটু বলবেন। স্যার 2 নাম্বারটা প্রবলেম আছে স্যার, ওকে 2 নাম্বারটা করে দেন, ঠিক আছে স্যার 2 নাম্বারটা সবাই তাহলে 2 নাম্বারটা চাচ্ছেন আমি করে দিই, মানে এই তম সেকেন্ডের যে ম্যাথটা আছে। আমি জানি যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই তম সেকেন্ডের ম্যাথেই প্রবলেম হয়ে থাকে, তো সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ এখন এই তম সেকেন্ডের যে অঙ্কটা আছে আমরা সেই তম সেকেন্ডের অঙ্কটা দেখেন। হাসান মাহমুদ এখান থেকে কোনটা রচনামূলক কোনটা সংক্ষিপ্ত, আমাদের এই যে যে প্রমাণটা, এই প্রমাণটা প্রায় সংক্ষিপ্ততে আসে। এই যে প্রমাণটা অর্থাৎ 1 নাম্বার, দেখেন আমি বলে দিই। এই যে 1 নাম্বার প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন, প্রমাণ দুইটা সূত্রের প্রমাণ, গতি সূত্রের প্রমাণ, এবং হচ্ছে 3 নাম্বার এবং এই যে 4 নাম্বার যে প্রশ্নগুলো দিছি 1, 3 এবং 4, এই তিনটা আসবে আমাদের সংক্ষিপ্ততে। আর এই যে যে প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাথটা, এই ম্যাথটা আমাদের রচনামূলকের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এটা কোথায় আসতে পারে স্যার, আমাদের রচনামূলকে, ঠিক আছে। আমি 2 নাম্বারটা স্যার করে দিচ্ছি। এখানে তম সেকেন্ডের যে দূরত্ব বিষয়টা বলছে, এটা আপনাকে প্রথমত স্যার একটু বুঝতে হবে। দেখেন আমি একটু বুঝাই দিই।
আপনাদেরকে প্রথমত একটু বলি, এই দুটার মধ্যে আপনি আমাকে একটু পার্থক্য বলবেন। সেটা হচ্ছে, আমি আপনাকে যেখানে বললাম যে 10 সেকেন্ড এবং হচ্ছে দশম সেকেন্ড, এই দুটার মধ্যে একটু পার্থক্য আমাকে বলেন। 10 সেকেন্ড মানে হচ্ছে কত, আর এই দশম সেকেন্ড মানে কত? এটার মিনিংটা আগে একটু বোঝার চেষ্টা করেন যে 10 সেকেন্ড, আর এটা কি বলছে, দশম সেকেন্ড, তাই না? দশম সেকেন্ড, এটার মিনিংটা বোঝাই যে 10 সেকেন্ড মানে একদম টোটাল সময়টাই হচ্ছে আপনার 10 সেকেন্ড, অর্থাৎ সময়টাই হচ্ছে কত সেকেন্ড স্যার, টি এর মান হচ্ছে 10, তাই তো? আচ্ছা, আর দশম সেকেন্ড মানে হচ্ছে 9 থেকে 10 এর মধ্যবর্তী যে 1 সেকেন্ড সময়, সেই 1 সেকেন্ডের কথা বলছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টি এর মানটা হচ্ছে 1। এটা বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি প্রথম, তার মানে 0 থেকে 1 এর ভিতরে এই বিষয়টা। আমি যদি বলি দ্বিতীয়, তার মানে 1 থেকে 2, 1 থেকে 2, ঠিক আছে, 1 থেকে 2, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা বুঝতে হবে যে তম সেকেন্ড বলতে আমরা বুঝতেছি দশম সেকেন্ড মানে হচ্ছে 9 থেকে 10 এর মধ্যবর্তী যে 1 সেকেন্ড সময়টা, সেই 1 সেকেন্ড সময়টা হচ্ছে আমাদের এই দশম সেকেন্ড। আর এই 10 সেকেন্ড বলতে বুঝি যে টোটাল টাইমটাই হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড, মানে টি এর ভ্যালুটা সরাসরি 10। বাট এই ক্ষেত্রে টি এর ভ্যালু কিন্তু 10 না, টি এর ভ্যালুটা কত স্যার, 1। টি এর ভ্যালুটা কত, 1। তাহলে এখন খেয়াল করেন স্যার, এই যে প্রথম যে বিষয়টা দেখেন, এখানে কি কি উল্লেখ করা আছে, জাস্ট এই দুইটা তথ্য দেওয়া আছে যে 10 সেকেন্ডে 500 মিটার যায়, 10 সেকেন্ডে কত মিটার যায়, 500 মিটার, আর দশম সেকেন্ডে যায় হচ্ছে 77 মিটার। তাহলে 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলছে। তো চলেন তাহলে একটু বের করি, কেমনে বের করবো স্যার এই অঙ্কটা। এখানে দেখেন কোন আদিবেগ টাদিবেগ কিছু দেওয়া আছে আমাদের, কিচ্ছু দেওয়া নেই। আদিবেগ বলেন, ত্বরণ বলেন, কিছু দেওয়া নাই। তাহলে আপনি প্রথমত একটু ধরে নেন, প্রথমত একটু কি করবেন, ধরে নিবেন যে দড়ি আদিবেগ, আদিবেগ সমান হচ্ছে আমাদের ইউ, আর ত্বরণ, এবং ত্বরণটা হচ্ছে আমাদের এ, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, তা সুতরাং 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলেন, s is equal to ut plus half at স্কয়ার। সমতরণে যখন কোনো একটা বস্তু চলে, তখন তার দূরত্ব বের করার সূত্র হচ্ছে স্যার এইটা, ঠিক আছে? এখন আপনি জাস্ট যেহেতু বলছি 10 সেকেন্ড, তার মানে এই ক্ষেত্রে আমাদের টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা কত স্যার, টি এর ভ্যালুটা হচ্ছে 10, তখন 10 সেকেন্ডের কথা বলতেছি, টি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে? এইটা তো বুঝছেন আশা করি। তাহলে এখন আপনি টি এর ভ্যালুটা 10 বসান, টি এর ভ্যালুটা আমরা 10 বসাচ্ছি, প্লাস হাফ ইনটু এ ইনটু টি এর ভ্যালুটা হচ্ছে 10, তার মানে 10 উপরে স্কয়ার। তাহলে এখানে থাকতেছে আমাদের 10 ইউ প্লাস, এখানে থাকতেছে হাফ অফ এ ইনটু 10 এর উপরে স্কয়ার করলে হবে 100। 2 দ্বারা 100 কে যদি কেটে দেই, এখানে আসবে আমাদের 50, তারপরে থাকে কত, 10 ইউ প্লাস 50 এ, 50 এ। আর একটা কথা দেখেন, 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে স্যার, 500 মিটার না? 10 সেকেন্ডে কতটুকু গেছে স্যার, 500 মিটার। তার মানে 10 সেকেন্ডে সরণটা হচ্ছে 500। সরণ বলতে এস এর মান হচ্ছে কত, 500। তাহলে এস এর মানটাও আপনি এই পাশে বসাই দিলেন, এস এর মানটাও কি করলেন স্যার, আপনি এই পাশে বসাই দিলেন। তাহলে দেখেন তো স্যার, এখান থেকে আপনি একটা সুন্দর ইকুয়েশন কিন্তু বানাতে পারেন, পারেন না স্যার? কিভাবে? এই যে স্যার, এই যে এখান থেকে একটা ইকুয়েশন আমরা বানাইতে পারি। সেটা কিভাবে? এখান থেকে 10টা কমন নেওয়া যায়, যদি কমন নেই তাহলে এখানে থাকবে ইউ প্লাস 5 এ, আর এই পাশে আছে কত স্যার আমাদের, 500। আর এই পাশে আছে আমাদের কত, 500। তাহলে আপনি শূন্য শূন্য কাটা দেন দুই পাশ থেকেই, তাহলে আপনার এখানে কত আসতেছে, যদি একটু সাইড চেঞ্জ করে লিখেন, তাহলে আমরা এখান থেকে পাই 50 সমান সমান হচ্ছে ইউ প্লাস 5। এটা হচ্ছে আমাদের এক নম্বর একটা ইকুয়েশন। তাহলে এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার, বা আমরা সবাই বুঝতে পারছি, এইটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। এরপরে স্যার পরবর্তী টার্মটা আমরা এই পাশে করব। পরবর্তীতে কি বলছে যে দশম সেকেন্ডে, দশম 10th সেকেন্ডে, 10th সেকেন্ডে
অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এসটিথ ইজ ইকুয়াল টু, স্যার এখানে কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি বলেন তো স্যার? তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, মেবি এরকম একটা সূত্র আপনারা জানেন, এরকমই হতে পারে, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। স্যার একটু দেখেন তো সূত্রটা আমার ঠিক আছে কিনা, এটা যাচাই করে দেখেন। এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা, আমি একটু তাও যাচাই করে নেই। হ্যাঁ, ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, ওকে, এই সূত্র, এই হচ্ছে কি স্যার আমাদের সূত্র, তাই না? সূত্র তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনি এখানে জাস্ট মান বসাবেন। তাহলে কত নাম্বার সেকেন্ডের কথা বলছে? 10 নাম্বার সেকেন্ড, ঠিক আছে। কয় নাম্বার সেকেন্ডের কথা বলছে? 10 নাম্বার। আপনি জাস্ট মানগুলো বসান। কতটুকু দূরত্ব অতিক্রম করছে স্যার বলেন তো? কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 77 মিটার, এখানে কিন্তু বলা ছিল। এই যে এস এর মান 77 মিটার, ইউ জানি না, হাফ অফ এ। এখন দেখেন টির মান, টির মানটা 10 সেকেন্ডের কথা বলছে না? কয় নাম্বার সেকেন্ড? 10 নাম্বার সেকেন্ড। তাহলে আমরা এখানে টির মান 10 বসাবো, ঠিক আছে। টির মান কত বসাবো? এখানে আমরা 10 বসাবো। তাহলে আমরা যদি বসাই, তাহলে 2 ইন্টু 10 মাইনাস 1, সো ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 19। তার মানে আপনি যদি ক্যালকুলেশন করেন, ইউ প্লাস 19 এ ডিভাইডেড বাই 2, আর এই পাশে আমরা কত পাইলাম? 77। এইটুকু আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। এখন আপনি এখানে একটু লসাগু করে 2 দ্বারা গুণ করে দেন, একটা সরল মানে একটা সরল সমীকরণে কনভার্ট করেন, তাই না? সরল সমীকরণে একটা কনভার্ট করে ফেলেন। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে, এই পাশে লসাগু করলে আমাদের হবে 2u প্লাস 19a বাই 2, আর এই পাশে হচ্ছে আমাদের 77, আর যদি গুণন করি তাহলে হচ্ছে 2u প্লাস 19a সমান হচ্ছে কত? 140 আর হচ্ছে 14, মানে 154। এটা দেন 2 নম্বর সমীকরণ। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এখন আপনি এখান থেকে চাইলে ইউ এর মানটা বের করে এখানে বসাই দিতে পারেন। তাহলে আমরা এই 1 নাম্বার থেকে ইউ এর মানটা একটু বের করে ফেলি। তাহলে এখান থেকে আমরা কি করি? একটু ইউ এর মানটা বের করি। দেখেন, তাহলে এখান থেকে বলেন তো ইউ সমান কত আসবে আমাদের? আমরা 5 এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের হবে 50 মাইনাস 5 এ। তাহলে এটা কার ভ্যালু পাইলাম স্যার আমরা? বলেন তো। ইউ এর একটা মান পাইলাম। ইউ এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এই মানটা স্যার আপনি এখানে বসাই দেন। ইউ এর জায়গায় বসান। তাহলে ইউ এর জায়গায় যদি বসাই দিই, তাহলে দেখেন তো কত হয়? তাহলে আমরা এখানে লিখবো ইউ এর মান বসিয়ে। ইউ এর মানটা কত পাইছিলাম স্যার? 2 ইনটু ইউ এর মান কত? 50 মাইনাস 5 এ, 50 মাইনাস 5 এ, এই যে 50 মাইনাস 5 অফ এ প্লাস 19 এ সমান হচ্ছে 154, ঠিক আছে। তো এখন যদি একটু ক্যালকুলেশন করেন এই জায়গায়, তাহলে এখানে হচ্ছে 100 মাইনাস 10 এ প্লাস 19 এ সমান হচ্ছে 154। সো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখেন 19টা থেকে 10টা বাদ দেন, তাহলে এ থাকবে কয়টা স্যার? 9টা, মানে 9 এ। আর 154, এই 100টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মানে 100। তাহলে যোগ বিয়োগ করার পরে এখানে থাকে 54, আর এই পাশে থাকে কত? 9 এ। আপনি 9 দ্বারা যদি কেটে দেন, 6 9 54, তার মানে এর মান কত? 6। তাহলে আমরা ত্বরণটা স্যার কি পেয়ে গেলাম? ত্বরণটা কি পাইলাম স্যার? আমরা পেয়ে গেছি, তাই না? ত্বরণটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে ত্বরণের মানটা কত পাইলাম স্যার? আমরা 6 পাইলাম, তাই তো। এখন আপনি এই এর মানটা যদি এই জায়গায় বসায় দেন, এই যে এই জায়গায় এখানে বসাই দিলে আপনি কিন্তু ইউ এর মানটা পেয়ে যাবেন। তাহলে এখানে বসাই আমরা 50 মাইনাস 5 ইন্টু এর মান কত স্যার বলেন তো? ওই যে দেখেন 6, এই যে 6। তাহলে কত হইলো স্যার বলেন তো? 50 মাইনাস 5 হচ্ছে 30, দ্যাট মিন্স হচ্ছে 20। আপনি আদিবেগ আর ত্বরণ দুইটাই কিন্তু পেয়ে গেছেন। ত্বরণের মানটা বের করে ফেলছেন, আর এই যে ত্বরণ পাইছি আমরা, আদিবেগও পেয়ে গেছি। এখন আপনাকে যা বের করতে বলছে, এখন আপনাকে যার যা বের করতে বলছে সেটা বের করে ফেলেন, সমস্যা কি? 5 সেকেন্ডের দূরত্বের কথা বলছে। ঠিক আছে, তাহলে এখন আপনি জাস্ট যে কোনো ভ্যালু বা ওই যে কথাটা বলছে যে 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডের দূরত্ব, 5 সেকেন্ড এবং হচ্ছে কি স্যার পঞ্চম সেকেন্ডের দূরত্ব। সো আমরা লিখবো 5 সেকেন্ডে দূরত্ব। সো দেখেন সূত্র কি?
সূত্রটা তো আমরা জানি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, তাই তো? সো ইউ এর ভ্যালুটা কত? 20। টি এর ভ্যালুটা কত স্যার? কয় সেকেন্ডের কথা বলছেন আপনি? 5 সেকেন্ডের কথা বলছেন। তাহলে এখানে আপনি 5 বসাই দেন, প্লাস হাফ অফ এর মান হচ্ছে 6 আর টি এর মান হচ্ছে কত? 5 5 এর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 100, 5 20 100, আর এটাকে এটা দ্বারা কাটলে হবে 3, আর এখানে হচ্ছে 25, তার মানে 3 25 এ 75, দ্যাট মিন্স হচ্ছে 175 মিটার। বুঝছি? ওকে, এখন আবার কি বলছে? পঞ্চম সেকেন্ডে। কত সেকেন্ডে স্যার? পঞ্চম সেকেন্ডে। তাহলে আপনি তো পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এই সূত্রটা জানেনই। তাহলে ফিফথ সেকেন্ডে দূরত্ব, তম সেকেন্ডে দূরত্ব বের করার সূত্র আমরা একটু আগে লিখেছি, সেটা আমরা জানি সবাই। সেই সূত্রটা স্যার এখানে বসায় মান বের করে ফেলা। তো এসটিথ সমান হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস, ঠিক আছে? সো ইউ এর ভ্যালুটা কত? ইউ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 20, এ হচ্ছে কত? 6, আর টির মান হচ্ছে 5 বিয়োগ 1, তাহলে এখানে হচ্ছে 20, কাটাকাটি করলে 3, আর এখানে থাকে কত স্যার? 9, তাই না? 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকে। তাহলে এখানে হচ্ছে কত আমাদের? 20, আর হচ্ছে 3 নং 27, 3 নং 27, তাহলে কত হচ্ছে? 47 মিটার। তাহলে এই দুইটা বিষয় হচ্ছে আপনার আনসার, এই যে 175 মিটার এবং হচ্ছে 47 মিটার। স্যার এই যে স্যার দেখেন, পারবেন না পারবেন না একটু বলবেন সবাই। আশা করি সবারই অঙ্কটা পারার কথা। আমি যতটুকু সম্ভব সহজভাবে এখানে বুঝাই দিছি, ঠিক আছে? আমি সহজভাবে বুঝাই দিয়েছি। আমি যতটা সম্ভব এখানে সহজভাবে বুঝাই দিয়েছি। আচ্ছা যাই হোক, দেখেন, হ্যাঁ এগুলা হচ্ছে একদম সহজ, যারা করেন এগুলা তারা পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে নাইম সাহেব, অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, নাইম খান, পারবো পারবো, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় গতি এবং গতি সমীকরণ কমপ্লিট। তারপরে স্যার আমরা চতুর্থ অধ্যায় চলে যাই, পর্যাবৃত্ত গতি মনে হয়, না স্যার বৃত্তাকার গতি। আমরা সেই বৃত্তাকার গতি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? প্রমাণের ভাষা মুখস্থ করার কি আছে ভাই? প্রমাণের ভাষা মুখস্থ করার কি আছে বলেন? প্রমাণ যে করেন, বড় প্রমাণের ভাষা মুখস্থ করার কিছু আছে? আমরা কি জানি? একটা প্রমাণ হচ্ছে s is equal to ut plus half of at square। আপনি এটা প্রমাণ একদম সোজা। আরেকটা প্রমাণ আছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2s। এই তো, এটা প্রমাণ কোনো ব্যাপার? বলেন। মনে করেন কোন একটা বস্তুর আদিবেগ, আদিবেগ যদি u হয় এবং শেষ বেগ যদি b হয়, তাহলে বলেন তো তার গড়বেগটা কত? তাহলে গড়বেগটা কিভাবে বের করবো আমরা? এই যে গড়বেগটা আমরা বের করব হচ্ছে এই দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, এটা হচ্ছে তার গড়বেগ। গড়বেগ পাইছি? গড়বেগ যদি পেয়ে যাই, এখন আমরা দূরত্ব নির্ণয় করার সূত্র কি জানি বলেন তো? দূরত্ব বা সরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি দূরত্ব অথবা সরণই লিখি, হ্যাঁ, সরণ বা দূরত্ব যাই লিখেন, s সমান সমান vt। জানি না স্যার আমরা সবাই s সমান সমান কি? vt। তাহলে গড়বেগে কোন একটা বস্তু দিয়ে চলে, তার দূরত্ব বা সরণ বের করার সূত্র হচ্ছে s is equal to vt। এই v বার দ্বারা গড়বেগ বোঝানো হয়। এখন এই v বারের মানটা আপনি এখানে বসাই দেন, কত? এই যে এটা u প্লাস v। তাহলে এই যে স্যার আমাদের u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা ত্বরণ নির্ণয় করার একটা সূত্র পড়ছিলাম, কি পড়ছিলাম? ত্বরণ নির্ণয় করার সূত্রটা ছিল a সমান সমান b মাইনাস u বাই t। সেখান থেকে আপনি আর গুণ করেন, b মাইনাস u ইজ ইকুয়াল টু at। সো এখান থেকে কি আসে? b সমান সমান u প্লাস at আসে।
এটাও একটা প্রমাণ, এটা আপনারা জানেন। তাহলে এখন আপনি সরি, এটা এটা প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এই প্রমাণ এখানে দরকার নাই। এখান থেকে টি এর মানটা বের করেন। টি সমান কি আসবে? বি মাইনাস ইউ বাই এ। এই যে মানটা, টি এর মানটা স্যার এখানে বসাই দেন। টি এর মান এখানে কি স্যার? এই যে দেখেন, ইউ প্লাস বি বাই টু। টি এর মানটা কত স্যার আমাদের? বি মাইনাস ইউ বাই এ। এই যে স্যার মান বসাইছেন, বসানোর পরে এখন জাস্ট গুণ করে নিয়ে যাবে। তাহলে গুণ করলে নিচে হবে 2a, নিচে হবে কত স্যার? 2a। আর উপরে কি হচ্ছে? উপরে তাহলে এখানে হচ্ছে ইউ প্লাস বি, আর এখানে এটা ইউ প্লাস বি না লিখে আপনি বি প্লাস ইউ লেখেন, একই কথা, বি প্লাস ইউ। ঠিক আছে, তাহলে এই যে a প্লাস বি ইনটু a মাইনাস বি একটা সূত্র পড়ে যাবে। তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্রটা কি? বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আর এখানে হচ্ছে s। এখন আপনি এটা আড়াআড়ি গুণ করে দেন, তাহলে কি আসে? বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান হচ্ছে আমাদের 2a s। তাহলে এখন ইউ স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2a s। এই যে স্যার প্রমাণ হয়ে গেল, এই যে স্যার আমাদের প্রমাণ হয়ে গেল। আর যদি এই প্রমাণটা করতে চান, এই যে এই জায়গার মধ্যে স্যার, এই যে s সমান সমান যে আপনি পাইছেন, এইটুকু তো লিখবেন প্রথমত, এইটুকু প্রথমত লিখবেন। হ্যাঁ, এই যে এইটুকু, এইটুকু লেখার পরে, এইটুকু লেখার পরে এইখান থেকে শুরু করবেন। এই যে এখান থেকে কিভাবে শুরু করবেন? তাহলে আমরা এখানে দূরত্ব বা সরণ নির্ণয় করার সূত্রটা কি পাইছি? s ইজ ইকুয়াল টু পাইছি v প্লাস ইউ বাই 2 ইনটু টি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আপনি কি করবেন? এই যে b এর যে একটা সূত্র আছে আমরা জানি না, বলেন তো? আমরা b সমান পড়ে আসছি না, যে b সমান হচ্ছে u প্লাস at। পড়ছেন? b সমান হচ্ছে u প্লাস at। এই যে b এর জায়গায় বসায় দেন u প্লাস at প্লাস u বাই 2 ইনটু টি। ইউ কয়টা হয় স্যার? উপরে দুইটা, তাহলে 2u প্লাস at বাই 2 ইনটু টি। এখন স্যার টি দ্বারা গুণ করে দেন, তার টি দ্বারা গুণ করলে কি হবে? 2ut প্লাস at স্কয়ার বাই 2। এখন এটাকে একটু আলাদা করে লিখলেই তো হয়ে যায়। আলাদা করে লিখলে, একটু যদি আলাদা করে লিখেন তাহলে হয়ে যায়। একটু যদি আলাদা করে লিখেন, আলাদা করে লিখলে এখানে কি হবে? 2ut বাই 2 প্লাস at স্কয়ার বাই 2। তাহলে এইখান থেকে 2 কাটা দিলেন, তাহলে u2, আর এই 2টাকে যদি বাইরে লিখেন তাহলে এই যে at স্কয়ার। এই যে স্যার প্রমাণ। খুব কঠিন বলেন তো? কি মুখস্থ করা লাগে এখানে? প্রমাণ কি কেউ মুখস্থ করে? প্রমাণ কি মুখস্থ করার জিনিস? স্ক্রিনশট নিতে পারেন। দুইটা প্রমাণের ক্ষেত্রেই হ্যাঁ, আমি তো অলরেডি বুঝাই দিলাম স্যার, প্রমাণ দুইটি বুঝাই দিলাম। যদি আমাদের এই প্রমাণটা, যে কোনো প্রমাণ বলুক, এইটা কিংবা ওইটা, আমরা প্রথমত এইটুকু করে নিব। আদি বেগ যদি ইউ হয় এবং শেষ বেগ যদি বি হয়, তাহলে গড় বেগ হচ্ছে এটা। তারপর সেখান থেকে আমরা সরণ নির্ণয় করার সূত্র জানি, s = v / t, বা দূরত্ব যাই বলেন। তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশন পাইলাম। এইটুকু করার পরে যদি আমাদের এই প্রমাণ করতে চাই, তাহলে জাস্ট এখানে হচ্ছে টির মান বসাবেন। আর যদি এই প্রমাণ বের করতে বলে, তাহলে এই যে এখানে বির মান বসাবেন। এই যে বির মানটা, এই যে বির মান কি? ইউ প্লাস এটি বসায় ক্যালকুলেশন করলেই প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, এটুকু করলেই প্রমাণটা আপনি পেয়ে যাবেন। পারবো তো নাকি? যদি পারি তাহলে পরবর্তী অধ্যায়, আমাদের অনেকগুলো অধ্যায় সলভ করতে হবে, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি। পরবর্তী অধ্যায় স্যার গুণন গতি। আমরা গুণন গতি থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আছে। তো আমাদের প্রত্যেকটা কোশ্চেন একটু ভালো করে পড়া প্রয়োজন এখান থেকে, যেহেতু অনেকগুলো কোশ্চেন আমি আগে বলছি। এখান থেকে স্যার আমরা কি কি কোশ্চেন পড়বো? এখান থেকে রচনামূলকের জন্য আপনারা সকলেই জানেন যে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, এই প্রমাণটা আমাদের প্রায়ই আসে। ঠিক আছে, প্রাসের গতিপথ হচ্ছে কি? অধিবৃত্তাকার, এই প্রমাণটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে আমরা এখন যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বৃত্তাকার গতি বা গুণন গতি যাই বলেন। সেখান থেকে আমরা দুইটা রচনামূলক পড়ব। একটা হচ্ছে প্রমাণ করো যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। ঠিক আছে, এইটা। আরেকটা প্রমাণ করবেন, আরেকটা প্রমাণ করো যে f = mv²/r, এরকম মনে হয়, অথবা f = m ω²r, এরকম একটা প্রমাণ আছে দেখেন।
ঠিক আছে, এম ওমেগা স্কয়ার ইন্টু আর। এই দুইটা পূর্ব কিসের জন্য স্যার আমরা? এই দুইটা পূর্ব স্যার আমরা রচনামূলকের জন্য, এই দুইটা পূর্ব স্যার আমরা রচনামূলকের জন্য। আর এখন আসেন সংক্ষিপ্ত। সংক্ষিপ্তর জন্য পড়বো আমরা একটা প্রমাণ আছে খুব ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো যে v is equal to ওমেগা আর, অর্থাৎ রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক v is equal to ওমেগা আর, আমরা সেই প্রমাণটা পড়ব। ঠিক আছে, আরেকটা পার্থক্য পড়তে পারেন, রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগের মধ্যে পার্থক্য, রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগের মধ্যে পার্থক্য, রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগের মধ্যে পার্থক্য। এই তো, ঠিক আছে, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে পার্থক্য, আপনি এইটুকু পড়লেই দ্যাটস এনাফ, এইটুকু পড়লেই দ্যাটস এনাফ, আর কিছু আমাদের পড়া লাগবে না। ওকে, আর কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই। হাফ এম বি স্কয়ার পড়ে ফেললাম, রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এইটুকু তো হলেই হয়েছে, আর কি লাগে, আর কিছু না। তাহলে আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন বলছিলাম, সেই কোশ্চেনটা হচ্ছে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে পার্থক্য, রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ এর মধ্যে পার্থক্য। এই যে স্যার, এই কোশ্চেন গুলা আমরা ইয়াদের থেকে পড়বো, মাত্র 4টা কোশ্চেন দিলাম, 2টা সংক্ষিপ্ত 2টা রচনামূলক। খুব বেশি হয়েছে বলেন তো স্যার? আমরা এবং নিশ্চিতভাবে বলা যায় যে এই 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় 100% আসবে, এবং এই 2টাও খুব ইম্পর্টেন্ট, তো প্রথমটাই বেশি আসে। এখন বলেন, আপনাদের কি এখানে কোনো ঝামেলা আছে? আমি আশা করি এখানে কোনো ঝামেলা নাই, আপনারা অবভিয়াসলি এগুলো পারেন, অবভিয়াসলি। নীরব রয় স্যার 2 নাম্বারটা একটু প্রমাণ করে দেন। ঠিক আছে, 2 নাম্বার, কোন 2 নাম্বার? f is equal to mb স্কয়ার বাই r, এটাও পারতেছেন না? এটা তো অনেকবারই করাই দিছি স্যার, এটা ক্লাসে তো অনেকবারই করাইছি, এটা আমরা অনেকবারই করাইছি ক্লাসে। রাশির গতিপথ পরাবৃত্ত আকার, এটা আমরা সবাই জানি। এখন কৌণিক বেগের প্রমাণটা আপনারা পারেন না, এটা কোনো আলাপ? বলেন, রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে যে সম্পর্কটা, খুবই সিম্পল একটা সম্পর্ক, তাই না? এটা তো আশা করি পারার কথা। মাথা নষ্ট আপনাদের, এটা একদম সহজ, সেটা হচ্ছে একদম সহজ, আর এটা তো আরো সহজ স্যার। এখন প্রথমত আমি ছোটটাই সলভ করে দিই আপনাদেরকে, প্রথমত একটু ছোটটাই আমি সলভ করে দিই। মনে করেন আমরা যদি রৈখিক বেগ বলি, কোন বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, যে ও কেন্দ্র বিশিষ্ট, এরকম একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এখান থেকে হচ্ছে একটা বস্তু, এই এ বস্তুটার ভর হচ্ছে এম, এই বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন সাপোজ এই বস্তুটা যদি এই বস্তুটা যদি এই বস্তুটা যদি মনে করেন টি সময়ে, কত সময় স্যার? টি সময়ে এ বিন্দু হতে এই বি বিন্দুতে আসছে, অর্থাৎ এই যে ধরেন এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা অন্তর্ভুক্ত যে কোণটা, সেটা হচ্ছে থিটা। তাহলে এই যে তার যে কৌণিক সরণটা, এই কৌণিক সরণ কিন্তু থিটা, এই কৌণিক সরণকে সময় দ্বারা ভাগ করলে আপনি কি পাবেন বলেন তো? কৌণিক সরণকে, কৌণিক সরণ, এই কৌণিক সরণকে আপনি যদি কি দ্বারা ভাগ করেন? সময় দ্বারা ভাগ করেন, তাহলে আমরা কি পাবো স্যার? কৌণিক বেগ পাবো। এবং এই কৌণিক বেগকেই হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওমেগা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ওমেগা। তাহলে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এখানে কৌণিক সরণটা হচ্ছে আমাদের থিটা আর সময়টা হচ্ছে টি। তাহলে আমরা এখানে ওমেগা সমান পাইলাম কত? এইটা পাইলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের ইকুয়েশন। আর আপনারা যদি নরমাল বেগ, রৈখিক বেগের কথা বলেন, রৈখিক বেগ, রৈখিক বেগ, তো রৈখিক বেগের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো স্যার? ভি সমান সমান সরণ বাই সময়, সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়, যাই বলেন, সরণের কথা বলে সবচেয়ে বেটার। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা যেহেতু এ থেকে বিতে গেছে, দেখেন এই যে এ থেকে
বিতে গেছে, সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা এখানে দূরত্বের কথাটা লিখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে, আপনারা বুঝবেন ভালো করে। দূরত্ব ডিভাইডেড বাই সময়, বা মোট অতিক্রান্ত পথ বাই সময় যাই বলেন। তো এখানে এ দেখেন, সে এ থেকে কিন্তু বিতে গেছে, তাহলে এ থেকে বিতে যাইতে এ থেকে বি এর ডিস্টেন্সটা যত, সেটা আমরা উপরে লিখবো। তাহলে কতটুকু গেছে, এ থেকে বি পর্যন্ত গেছে, এই চাপটা অতিক্রম করছে, তার মানে এই চাপ পাই হচ্ছে সময়, সময় মানে হচ্ছে টি। তাহলে চাপটা হচ্ছে কি স্যার আমাদের এখানে, চাপটা হচ্ছে আমাদের এবি, এবি চাপকে আমরা যদি সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো স্যার বলেন তো, এই রৈখিক বেগটা পেয়ে যাবো, তাই তো। এখন আপনার মনে করেন সাপোজ বস্তুটা কি করছে, এইটুক না যায়া কি করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথটাই সে পরিভ্রমণ করে আবার এখানে চলে আসছে, মানে একবার ঘুরছে। আমরা ধরি এই সম্পূর্ণ পথটা, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে একদম এই সম্পূর্ণ পথটা কি করছে, সে পরিভ্রমণ করছে, করছে না। যদি সম্পূর্ণ পথটা পরিভ্রমণ করে, তাহলে তার স্যার কৌণিক সরণটা কত, কৌণিক সরণ অবশ্যই এখান থেকে শুরু করে আপনি যদি টোটালটা একবার ঘুরেন, তাহলে উপরে হচ্ছে 180 আর নিচে হচ্ছে 180, তার মানে কৌণিক সরণ কিন্তু স্যার 360 ডিগ্রি, অথবা এটাকে বলতে পারেন 2 পাই, পারেন না বলতে। যদি সে টি সময়ে এই সম্পূর্ণ পথটা কি করে স্যার পরিভ্রমণ করে, তাহলে তার কৌণিক সরণটা হচ্ছে 2 পাই। তাহলে তার কৌণিক সরণটা কত, ঠিক আছে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব। প্রাসের গতিপথ, এটা তো মনে হয় আমাদের পেজে আছে, দেখে নিতে পারেন, আচ্ছা আমি দেখতেছি তারপরও। তাহলে এখানে আমাদের দেখেন, আমরা যে কৌণিক বেগের কথা বলি, যদি সে সম্পূর্ণ পথটা একবার ঘুরে, তাহলে তার কৌণিক বেগটা কত হয়, কৌণিক বেগটা হবে ওমেগা ইজ ইকুয়াল টু, উপরে আমরা কি লিখতেছি স্যার কৌণিক সরণ, তাহলে থিটার মানটা কত, যেহেতু সে কত ডিগ্রি ঘুরছে বলেন তো 360, বা এটাকে আমরা 2 পাই বলতে পারি, তার মানে 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি, আমরা মনে করলাম যে টি সময়ে সে এই 2 পাই কৌণিক সরণ ঘটায়, তাহলে এটা হচ্ছে কিন্তু কৌণিক বেগ। এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের রৈখিক বেগটা কত, এই ক্ষেত্রে আমাদের রৈখিক বেগটা কত, বি। আমরা কি বলছি উপরে, মোট পথ বা দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, তাহলে সময়টা তো সেম, সময় কত, টি সময় এসে গেছে, গেছে না, এবং এখান থেকে যাত্রা করে সেই টোটাল পথটা ঘুরে আবার এখানে আসছে, তার মানে যে বৃত্তের যে পরিধি পথটা আছে, এই পরিধি পথটা কিন্তু সে অতিক্রম করছে, তাহলে আমরা রৈখিক বেগের ক্ষেত্রে কি করব, এই পরিধি পথটা কাউন্ট করব, তাহলে এই বৃত্তের পরিধিটা কত, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দূরত্ব সমান হচ্ছে, বা মোট পথ হচ্ছে আমাদের তার এই বৃত্তটার পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত স্যার আমাদের 2 পাই আর, তাহলে এই হচ্ছে আমাদের দূরত্বটা, তাহলে দূরত্ব আমরা কত পাইলাম, 2 পাই আর পাইলাম, আপনি এখানে বসায় দেন 2 পাই আর, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, এটাকে একটু সাজাই লিখতেছি, আমি আমি এইভাবে লিখতেছি 2 পাই/টি ইন্টু হচ্ছে আর। এখন এই 2 পাই/টি দেখেন তো, এটা মানে কি, যে 2 পাই/টি মানেই তো ওমেগা, তাহলে এই যে আমাদের ওমেগা ইন্টু হচ্ছে আর, এটাই হচ্ছে স্যার আমাদের রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই হচ্ছে কি স্যার আমাদের রৈখিক বেগ এবং হচ্ছে কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ এবং, হ্যাঁ এগুলার প্রমাণ আমাদের পেজে আছে, কোনো সমস্যা নেই, যারা যারা পারেন না তারা এটা দেখে নেবেন, এগুলোর প্রমাণ আমাদের পেজে অবশ্যই আছে, আমাদের প্রমাণ অবশ্যই পেজে আছে, একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপরে যদি প্রাসের কথা বলি, প্রাসেরটা আরো সহজ, প্রাসেরটা আরো সহজ। মনে করেন সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আচ্ছা এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই বরাবর আমরা ওয়াই অক্ষ অঙ্কন করতেছি, এই যে আমাদের ওয়াই অক্ষটা, ওকে। এখন আপনি কোন একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করছেন, এখান থেকে আপনি মনে করেন এই বরাবর নিক্ষেপ করছেন, সেটা কি হবে, অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে তারপর আবার পড়ে যাবে, তাহলে আনুভূমিক বরাবর যে ডিস্টেন্সটা, এটাকে বলি আমরা আনুভূমিক পাল্লা, আর এটা হচ্ছে কি স্যার তার সর্বোচ্চ উচ্চতা, তাই না, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এখন আমি যদি এখানে এই বস্তুটাকে
এখন এখানে এই বস্তুটাকে ধরুন ও বিন্দু থেকে আমি নিক্ষেপ করছি, তাহলে আমরা অবশ্যই তাকে একটা ব্যাগে নিক্ষেপ করছি। মনে করেন সাপোজ আমরা হচ্ছে ইউ ব্যাগে নিক্ষেপ করছি। ইউ আদি ব্যাগে বস্তুটাকে আমি কি করলাম স্যার, নিক্ষেপ করলাম। তাহলে আপনি যে ইউ আদি ব্যাগে বস্তুটাকে নিক্ষেপ করছেন, এই ইউ আদি ব্যাগে যখন বস্তুটাকে কি করছেন স্যার আপনি নিক্ষেপ করছেন, তখন এই বস্তুটার দুইটা উপাংশ পাবেন। আনুভূমিক বরাবর একটা উপাংশ আপনি পাবেন, উলম্ব বরাবর কি পাবেন স্যার, একটা উপাংশ কিন্তু আপনি পাবেন। তাহলে এই ইউ এর আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ এক্স, আর উলম্ব বরাবর উপাংশটা হচ্ছে ইউ ওয়াই। বুঝতে পারছি? আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ এক্স, উলম্বটা হচ্ছে ইউ ওয়াই। আপনি এখানে বিও চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে একটা কোন একটা বস্তু, তাহলে দেখেন এই বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর আনুভূমিক বরাবর ব্যাকটা কাজ করতেছে এটা, আর উলম্ব বরাবর ব্যাক কাজ করবে কিন্তু এটা। তাহলে আনুভূমিক বরাবর দেখেন জাস্ট এই ব্যাকটাই কাজ করতেছে, আর কিছু করতে কাজ করে না কিন্তু এই জায়গায়। তাহলে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব টি সময়ে, টি সময়ে, টি সময়ে, টি সময়ে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব। দেখেন যেহেতু এই দিকে শুধু একটা ব্যাগেই চলতেছে, ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই দিকে সে সমবেগে চলতেছে। তাই সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করার সূত্র জানি আমরা স্যার, কি জানি দূরত্ব নির্ণয় করার? s is equal to vt। s is equal to কি জানি স্যার আমরা, বলেন তো? vt। s is equal to কি জানি? vt। তাহলে এই ক্ষেত্রে স্যার তার ব্যাগটা কত? এই ক্ষেত্রে তার ব্যাগটা কত বলেন তো স্যার? এই ক্ষেত্রে ব্যাগটা হচ্ছে আমাদের ইউ এক্স, সরি এই ইউ ব্যাগের তো উপাংশটা হবে ইউ কস ইয়া, আচ্ছা এটা লিখে দিই, ইউ কস থিটা, আর এটা হবে ইউ সাইন থিটা। কারণ আপনারা সকলে জানেন যে উলম্ব উপাংশ হয় সাইন আর আনুভূমিক হয় কস। তাহলে ইউ এক্স টি। সো এখানে আমরা কি পাইলাম তাহলে? আমরা কি পাইলাম? ইউ এক্স, সরি ইউ এক্স কত দেখেন তো, ওই যে ইউ কস থিটা, ইউ কস থিটা ইনটু টি। এই হচ্ছে আমাদের এর সমান। এখন আমি মনে করি সে এই ইউএক্স ব্যাগে এই দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি মনে করি সাপোজ সে এক্স দূরত্ব অতিক্রম করছে। কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা সরণটাকে, এখানে আপনি এক্স ধরতে পারেন যে সরণটা কতটুকু দূরত্ব গেছে স্যার, এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা সেই দূরত্বটাকে আমরা কি চিন্তা করলাম, এক্স চিন্তা করলাম। তাহলে এক্স ইকুয়ালটা আমাদের এটা আসলো। তাহলে এখান থেকে দেখেন তো টি সমান সমান কি আসে? টি সমান সমান আমাদের আসে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। আমি আশা করি আপনারা বাকি বিষয়গুলো জানেন যে কোন একটা ভেক্টর রাশিকে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে আনুভূমিক, আর একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক উপাংশ সবসময় cos হবে, আর উলম্ব উপাংশটা হবে sin থিটা। ঠিক আছে, যে উলম্বটা হচ্ছে sin, যদি এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে, আমি যদি থিটা কোণে নিক্ষেপ করি, তাহলে এই ইউ বেগের আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ cos থিটা, আর উলম্ব উপাংশটা হচ্ছে ইউ sin থিটা। ঠিক আছে, এইটুকু আমি আশা করি বুঝতে পারছি। এখন উলম্ব বরাবর যে স্যার গেছে, এখন উলম্ব বরাবর যখন যায় তখন আমরা জানি তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু জি এর মানটা কি হয়? মাইনাস জি। তার মানে উপরে যখন যখন সে যাচ্ছে, তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। তার মানে সে হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? এখন বলেন উলম্ব বরাবর, উলম্ব বরাবর তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s is equal to ut মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এই যে নিক্ষিপ্ত বস্তু কিন্তু, তাই না? কারণ যেহেতু সে জি এর বিরুদ্ধে কাজ করতেছে সেই জন্য মাইনাস। এখন আমি মনে করি উলম্ব বরাবর সে ওয়াই দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ আপনি এইটুক ডিসটেন্স কে মনে করেন যে এইটুক ডিসটেন্স হচ্ছে ওয়াই। উলম্ব বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে? ওয়াই দূরত্ব। তাহলে আমরা এই দূরত্বের জায়গায় ওয়াই লিখলাম, এবং তার এই ক্ষেত্রে ব্যাগটা কত কাজ করতেছে স্যার? ইউ ওয়াই। এই যে স্যার আমরা লিখলাম, এখানে লিখা দেন, এখানে লিখা দেন যে ইউ ওয়াই টি। ঠিক আছে, তাহলে এই যে ইউ ওয়াই, ইউ এর মান কত? ইউ সাইন থিটা। ঠিক আছে, ইউআই সাইন থিটা, তারপরে হচ্ছে ইনটু টি মাইনাস হাফ অফ জি ইনটু টির মান হচ্ছে, টির মান আমরা জানি, এই যে এখানে টির মান লিখছি, এই টির মানটা লিখালেন এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এখানেও মান বসায় দেন, এই যে টির মানটা বসায় দেন, তাহলে ইউ সাইন থিটা
টির মান হচ্ছে ইউ এক্স ডিভাইডেড বাই কস থিটা, এক্স বাই ইউ কস থিটা। ওকে, মাইনাস হাফ অফ জি ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আপনি ইউ ইউ কাটা দেন, তাহলে এখানে কি থাকবে, সাইন বাই কস মানে হচ্ছে টেন, তাহলে এক্স ইন্টু টেন থিটা, ঠিক আছে, মাইনাস হাফ অফ, দেখেন এটাকে একসাথে লেখা যায়, ইউ কস স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর উপরে লিখলেন আপনি হচ্ছে জি জি, ঠিক আছে, ইনটু এক্স স্কয়ার। এটা কার সমান, ওয়াই সমান, আপনি ইকুয়েশন পাইছেন, পাইছেন তো নাকি, ওয়াই ইকুয়েশন সমান। এখন দেখেন এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে যদি আমরা এইভাবে লিখি, একটু চেঞ্জ করে, যে ওয়াই সমান সমান, আমরা এখানে টেনটাকে বি চিন্তা করি, ঠিক আছে, আর এই টুকরে আমরা কি চিন্তা করি, সি চিন্তা করি, তাহলে দেখেন তো ইকুয়েশনটা কেমন দাঁড়ায়, y সমান হচ্ছে bx মাইনাস cx স্কয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কার সমীকরণ জানেন, অধিবৃত্তের, ঠিক আছে। এই জন্য আমরা বলি প্রাসের গতিপথ হচ্ছে একটা অধিবৃত্তাকার, এই জন্য আমরা বলি প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার। জাস্ট এইটুকু, একদম সিম্পল, জাস্ট এইটুকু আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে করাই দিয়েছি, জাস্ট একদম সহজ বাসায় করে দিলাম, এর থেকে সহজ আর হয় না, এর থেকে সহজ আর এটা কখনোই হবে না। আশা করি আপনারা পারবেন, এখন এর থেকে সহজ এটা হবে না। সবাই একটু দেখেন তো স্যার, সবাই একটু দ্রুত দেখেন যে পারবেন কিনা, সবাই একটু দ্রুত দেখেন এর পরে কোনো সমস্যা হবে কিনা। কিনা, রচনামূলক 2 নম্বরটা, ওকে ঠিক আছে, রচনামূলক আমরা 2 নম্বরটা এখন তাহলে একটু সলভ করি। রচনামূলক আমরা হচ্ছে 2 নম্বরটা একটু সলভ করি, ঠিক আছে, 2 নম্বরটা একটু সলভ করি। ওকে, খেয়াল করেন এটা একদম সোজা। আমরা এক্ষেত্রে দেখেন, আমরা মনে করি এম বরের একটা বস্তু এরকম বৃত্তাকার পথে গুণন মান, এই গুণের মান, এম বরের একটা বৃত্তাকার বস্তু, আমরা মনে করি এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো ও বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখানে একটা বস্তু আছে, এম বরের একটা বস্তু, এম বরের একটা বস্তু, মনে করি এটা এই বিন্দুটা হচ্ছে এ, ঠিক আছে, এই বস্তুটার বর কত, এম। আচ্ছা, এখন কি হয়েছে, হয়েছে হচ্ছে এই বস্তুটা আর ব্যাসার্ধের কোন একটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে, আর ব্যাসার্ধের কোন একটা বৃত্তাকার পথে সে কি করতেছে, পরিভ্রমণ করতেছে, ঠিক আছে। যদি পরিভ্রমণ করে, যদি পরিভ্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এফ ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই হচ্ছে আর, অথবা এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা প্রমাণ করতে হবে, তাই তো, তাই তো নাকি স্যার, ওকে কোনো সমস্যা নেই। এখন আপনি প্রথমত বলেন আপনি এফ সমান কি জানেন, এফ সমান আমরা জানি এম এ, এফ সমান কি জানি আমরা, এম এ। তাহলে আমরা এম মানে বস্তুর ভর, এই বস্তুর ভরটা কত ধরলাম এম, তাহলে এম ঠিক আছে, জাস্ট এর মানটা আমরা বের করব, ত্বরণ বের করব, যে আসলেই ক্ষুদ্র পথ অতিক্রম করতে তার ত্বরণের কতটুকু পরিবর্তন হয়, বা সরি বেগের কতটুকু পরিবর্তন হয়, সেখান থেকে আমরা ত্বরণটা বের করব, ঠিক আছে, কতটুকু পরিবর্তন হয়। মনে করেন সাপোজ এম বর্গের একটা বস্তু এরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে, এই দিক থেকে এদিকে যাইতেছে, তাহলে এখন আমি মনে করি, এখন আমি মনে করি এখন আমি মনে করি যে এই বস্তুটা এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইছে। আচ্ছা, আগে এ বিন্দুতে চিন্তা করে নিই, দেখেন যখন কোন একটা বস্তু, এই বস্তুটা যখন এই এ অবস্থানে আছে, তখন তার বেগটা, সে যদি বি বেগে ঘুরতে থাকে, কোন বেগে স্যার, বি বেগে চলতে থাকে, তাহলে এখানে বস্তুর বেগটা কিন্তু, এখান থেকে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে বেগটা কিন্তু এই স্পর্শক বরাবর কাজ করতেছে, করতেছে না বলেন,
তার মানে যখন বস্তুটা এ বিন্দুতে আছে, এই এ বিন্দুতে থাকার সময় তার বেগটা হচ্ছে স্পর্শক বরাবর, মানে এই যে এই ডিস্টেন্সে এই বরাবর কাজ করতেছে বেগটা। আমি যদি এখানে একটা বিন্দু দিই বি বা একটা সি বিন্দু দিলাম, তাহলে এই এই অবস্থানে বেগটা হচ্ছে এসি বরাবর কাজ করতেছে। তাহলে এখানে এসি বরাবর যখন কাজ করতেছে, এসি বরাবর যখন সে কাজ করতেছে, তখন এই বিবেগের, আপনি যদি এখানে দুটো উপাংশের কথা বলেন, আনুভূমিক আর উলম্ব, তাহলে দেখেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বেগটাই আনুভূমিক বরাবর কাজ করতেছে, এখানে উলম্ব বরাবর কোনো বেগ কাজ করতেছে না, তাই না বলেন? আপনি যদি এই যে বিবেগটা আছে দেখেন, কি বেগটা আছে স্যার, এই যে বিবেগ, এই বিবেগটা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে দেখেন আমরা জানি এখানে কি স্যার, আহ আনুভূমিক উপাংশ অর্থাৎ এ বিন্দুতে, কোন বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে বিবেগের, বিবেগের আনুভূমিক উপাংশ vx সমান হচ্ছে b cos থিটা, এবং বিবেগের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ by সমান হচ্ছে v sin থিটা। এটা এ বিন্দুতে আপনি এটুকু পাইছেন, পাইছেন না? এ বিন্দুতে আপনি এটুকু পাইছেন, তাই তো? এখন একটা বিষয় কি জানেন, যখন থিটার ভ্যালুটা, এই থিটার ভ্যালুটা শূন্যের কাছাকাছি হয় বা খুবই ছোট হয়, খুবই ছোট হয়, থিটা যখন শূন্যের কাছাকাছি বা থিটার মানটা যখন খুবই ছোট হয়, তখন আমরা কিন্তু এখানে একটা কথা বলতে পারি। আপনারা সকলে জানেন যে সাইন 0 ডিগ্রির মান কত বলেন তো? সাইন 0 ডিগ্রি সমান কিন্তু 0, বাট কস 0 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, কস 0 ডিগ্রির মান কত বলেন তো স্যার? 1। তাহলে আপনি এখান থেকে একটা কথা বলতে পারবেন, একটা কথা বলতে পারবেন, যখন থিটার মানটা 0-র কাছাকাছি হবে, তখন 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 আপনারা সাইন থিটা সমান 0 বলতে পারবেন। ঠিক আছে? আর যখন থিটার মানটা যখন আমাদের 0-র কাছাকাছি হয়, তখন সাইন থিটা, যেহেতু সাইন 0-র মান হচ্ছে 0, তাহলে যখন থিটার মানটা 0-র কাছাকাছি বা ছোট হবে, তখন আমরা সাইন থিটা সমান 0 বলতে পারি। বাট কস থিটা সমান আমরা কি বলতে পারি বলেন তো? কস থিটা সমান আমরা বলতে পারি 1। ঠিক আছে? তাহলে আপনি স্যার এখানে একটা মান বসান তো, যে সাইন 0 ডিগ্রির মান 0 বসান, মানে সাইন থিটার সমান যদি 0 এখানে বসাই দেন, দেখেন তো সাইন 0, তাহলে এইটা যদি 0 হয়, এই টোটালটা কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে না? আমাকে একটু বলেন তো, এই টোটালটা তখন কি হয়ে যাবে? 0। আর এখানে খেয়াল করেন, v ইনটু cos থিটার মান কত বলছিলাম, যে cos থিটার সমান কত লেখা যায়? 1 লেখা যায়। তাহলে এই cos থিটার 1 যদি এটার সাথে গুণ করেন, তাহলে সমান সমান তো আমাদের b থাকে। এইটুকু বুঝছেন কিনা? যখন এ বিন্দুতে ছিল, এ বিন্দুতে যখন ছিল, তখন আমরা কি করছি, কি বলতে পারতেছি, তাহলে এই যে বিবেগে যদি সে ঘুরতে থাকে, তাহলে বিবেগের আমরা এখানে এ বিন্দুতে কয়টা অংশ পাবো? দুইটা, একটা আনুভূমিক একটা উলম্ব। আনুভূমিক মানে বি কস, উলম্ব মানে বি সাইন। তাহলে এখন আমি যদি থিটার ভ্যালুটা খুবই শূন্য মানে কম চিন্তা করি, থিটার ভ্যালুটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার? থিটার ভ্যালু কম যদি হয়, সেক্ষেত্রে সাইন থিটা সমান 0 লেখা যায়, আর কস থিটা সমান 1 লেখা যায়। এই কথাটা আশা করি বুঝতে পারছি। এখন আমি মনে করি একটু পরে, কি সময় পরে, এই বস্তুটা, এম্বরের বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে বলেন তো স্যার? বি বিন্দুতে, মানে এখানে আসছে। কোথায় আসছে স্যার? আমরা একটু উপরে চিন্তা করি, এই জায়গায় বি বিন্দুতে আসছে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তার কৌণিক সরণ হচ্ছে এইটুকু থিটা। তাহলে এই ক্ষেত্রে ব্যাগটা কোন বরাবর কাজ করতেছে? এখান থেকে যদি একটা স্পর্শ অঙ্কন করেন, বৃত্তাকার পথে যখন কোন একটা বস্তু পরিভ্রমণ করে, তখন সব সময় তার বেগ বা তার ডিরেকশনটা হয়ে থাকে তার স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর বেগটা বি কাজ করতেছে, তাই তো? এখন এই বি বেগের আপনি এখানে কয়টা উপাংশ পাবেন বলেন তো স্যার? দুইটা। একটা হচ্ছে আমরা পাবো আনুভূমিক উপাংশ, একটা পাবো আমরা আনুভূমিক উপাংশ, যেটা হবে আমাদের বিএক্স, আর একটা পাবো কি বলেন তো স্যার আমরা? উলম্ব উপাংশ, যেটা হচ্ছে বিওয়াই। ঠিক আছে? তাহলে বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে আমরা যে দুটো উপাংশ পাইলাম, বিএক্স এবং বিওয়াই, এটার মানটা একটু বের করার চেষ্টা করি। এটার মানটা আমরা একটু বের করার চেষ্টা করি। এখন দেখেন বি বিন্দুতে, বি বিন্দুতে vx সমান হচ্ছে v cos থিটা, এটা আমরা আগে জানি, v cos থিটা। তাহলে দেখেন তো স্যার, তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে কি একটু কি খেয়াল করে দেখেন, আর হচ্ছে vy সমান হচ্ছে v sin থিটা।
ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা বিষয় বলি, একটু আগে বলছিলাম যে যখন থিটার মানটা খুবই শূন্য হয়, থিটার মানটা যখন শূন্যের কাছাকাছি হয়, থিটার মানটা যখন কি হয় স্যার, শূন্যের কাছাকাছি হয়, থিটার মানটা যখন শূন্যের কাছাকাছি হয়, তখন আমাদের এই cos থিটার ভ্যালুটা আমরা কত লিখতে পারি স্যার বলেন তো? cos থিটার ভ্যালুটা কত লিখতে পারি? 1 লিখতে পারি। ঠিক আছে, cos থিটার ভ্যালুটা কত লিখতে পারি স্যার? 1 লিখতে পারি। তাহলে b ইনটু 1 সমান হচ্ছে কত? b। আচ্ছা, আর যখন থিটার ভ্যালুটা জিরোর কাছাকাছি হয় তখন আমরা সাইন থিটা সমান থিটা লিখতে পারি, বা সাইন থিটা সমান আমরা সরাসরি জিরো লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, না এখানে তো জিরো লেখা যাবে না, এখানে জিরো। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতেছি? b। আর যেহেতু থিটাটা খুবই শূন্যের কাছাকাছি, থিটাটা যেহেতু শূন্যের হচ্ছে কি স্যার কাছাকাছি, থিটাটা যেহেতু শূন্যের খুবই কাছাকাছি, থিটাটা যেহেতু শূন্যের খুবই কাছাকাছি, সেই জন্য আমরা এখানে সাইন থিটার পরিবর্তে কি লিখতে পারি বলেন তো স্যার? থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? বি থিটা আসবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। তাহলে এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে সে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আনুভূমিক বরাবর বেগের পরিবর্তন কত হয়েছে আর উলম্ব বরাবর বেগের পরিবর্তন কত হয়েছে? তাহলে দেখেন এই ক্ষেত্রে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর আগে বেগটা কত ছিল? ভি। এইখানে আপনি বেগটা কত পাইছেন? ভি। আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন আছে স্যার এই জায়গায়? নাই। তাহলে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, পরিবর্তন v মাইনাস v সমান 0। তার মানে আনুভূমিক বরাবর বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন জাস্ট উলম্ব বরাবর বেগের পরিবর্তন দেখেন, উলম্ব বরাবর বেগের পরিবর্তন। তাহলে উলম্ব বরাবর এখানে বেগটা কত পাইছেন? উলম্ব বরাবর v sin থিটা। আর আগে কত পাইছিলেন? 0 পাইছিলেন। দেখেন এই যে 0, তার মানে সমান কত পাইলাম স্যার? v থিটা পাইলাম। কি পাইলাম স্যার? v থিটা পাইলাম। তাহলে এখন বলেন ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান আমরা কি জানি? বেগের পরিবর্তন বাই বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়। তাহলে এখানে বেগের পরিবর্তনটা কত? বি থিটা। কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে স্যার? এই বিন্দু থেকে কেন্দ্রের দিকে, আর এই দিকটা কিন্তু উলম্ব বরাবর, তাই না? আচ্ছা, আর সময়টা হচ্ছে আমাদের টি। সময়টা হচ্ছে কত স্যার আমাদের? টি। সময়টা কত স্যার আমাদের? টি, তাই না? এখন দেখেন এই যে ভি ইনটু থিটা বাই টি সমান কি লেখা যায়? ওমেগা লেখা যায় না? কি লেখা যায় বলেন তো স্যার? ওমেগা লেখা যায়, তাই তো? কি লেখা যাচ্ছে স্যার আমাদের? ওমেগা লেখা যাচ্ছে। এখন এখানে খেয়াল করেন, আবার ওমেগা সমান আমরা কি লিখতে পারি? আমরা বি সমান পড়ে আসছিলাম ওমেগা আর, তাহলে এখান থেকে ওমেগা সমান লেখা যায় বি ডিভাইডেড বাই আর। তাহলে এখানে আপনি এই যে ওমেগা যেটা আছে এর মানটা একটু বসাই দেন, তাহলে ভি ইনটু ভি ডিভাইডেড বাই আর, তাই না? সো যদি গুণন করেন তাহলে এখানে হবে বি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আপনি ত্বরণের কিন্তু একটা মান এই জায়গায় পায়া গেছেন, ত্বরণের একটা মান কিন্তু আপনি এখানে পায়া গেছেন, কত? বি স্কয়ার ডিভাইডেড বাই আর। এখন বলেন তো স্যার, এখন বলেন, আপনি একটু আগে কেন্দ্রমুখী বল এফ সমান কি পড়েছেন? কেন্দ্রমুখী বল আমরা এফ সমান কি পড়েছি? কেন্দ্রমুখী বল এফ সমান আমরা জানি এম, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এম ইনটু এর মান হচ্ছে কত? বি স্কয়ার ডিভাইডেড বাই আর। গুণ করে দিলে কি আসে? এম বি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটি হচ্ছে আমাদের প্রমাণ, এটি হচ্ছে কি স্যার আমাদের প্রমাণ, এটি হচ্ছে কি স্যার আমাদের প্রমাণ। আর এটা যদি প্রমাণ করে, একটা প্রমাণ বলছিলাম না, সেটা একটু করে দেই। আবার আমরা যদি বলি এফ সমান কি স্যার? এম এ। এখানে দেখেন এম এ, এ বলতে কত পাইছিলাম স্যার? এখানে দেখেন তো, এই যে বি ওমেগা পাইছিলাম, মনে আছে? কি পাইছিলাম? বি ওমেগা। তাহলে এখন আপনি এখানে বি ওমেগা লিখেন। এখন আবার দেখেন বি সমান কি বলুন তো স্যার? ওমেগা ইনটু আর। এই যে ওমেগা ইনটু আর, তাহলে এই বির মানটা বসান, এম ইনটু ওমেগা আর ইনটু ওমেগা। তাহলে এই ওমেগা আর এই ওমেগা গুণ করলে কি হবে? ওমেগা স্কয়ার ইনটু আর। এই যে স্যার, যেটা আপনাকে প্রমাণ করতে বললো আশা করি আপনি প্রমাণ করতে পারবেন। যাহাই আপনাকে প্রমাণ করতে বলবে আপনি আশা করি সেটা পারবেন।
তাহলে আশা করি এটা এইটুকু করলেই এনাফ। জাস্ট দুইটা বিন্দু, এ বিন্দুতে আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত, আর বি বিন্দুতে আনুভূমিক কত, উলম্ব কত। লম্বা একটা সময় ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? লম্বা একটা সময় ক্লাস হবে ইনশাআল্লাহ, বুঝাই দেওয়ার চেষ্টা করবো টোটালি। ওকে, তার পরবর্তীতে আমরা এক অধ্যায়ের উপরে বেশি সময় খেয়ে ফেললাম, তারপর সাথে বৃত্তাকার গতিতে সমস্যা ছিল বেশি, সেই জন্য আমি এটা একটু দেরি করলাম। তারপর হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল থেকে আপনারা যে বিষয়টা পড়বেন, ঘর্ষণ বল, এবং এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আপনাদের, ঘর্ষণের সুবিধা অসুবিধা, এটা সংক্ষিপ্ত জন্য পড়বেন। আর রচনামূলক আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ভরবেগের নিত্যতা সূত্রে প্রমাণ। দেখেন এখান থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দিব, এখান থেকে, ঠিক আছে? কিছু জাতীয় কোশ্চেন আছে আমাদের এই জায়গায়, ঠিক আছে? কিছু জাতীয় কোশ্চেন আছে, দেখেন জাতীয় কোশ্চেন গুলো যদি একটু বলি। তো এখান থেকে প্রমাণ করবেন। প্রমাণ হচ্ছে 1 নাম্বার, P is equal to mf। এটা প্রায়ই পরীক্ষা আসে, এটা হচ্ছে P is equal to mf, এই সূত্র যে কথা, আর আমরা যে পড়ি F is equal to ma, একই কথা, ঠিক আছে? এই প্রমাণটা আর কি, আচ্ছা এটার প্রমাণ। তারপরে হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। এই দুইটা কোশ্চেন আপনারা পড়বেন হচ্ছে সংক্ষিপ্তের জন্য, রচনামূলকের জন্য। এই দুইটা কোশ্চেন আপনারা পড়বেন কিসের জন্য বলেন তো স্যার? রচনামূলকের জন্য। আর সংক্ষিপ্তর জন্য পড়বেন হচ্ছে আহ নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। প্রথম সূত্রের প্রতিপাদন, ঠিক আছে? দ্বিতীয় সূত্র হতে কিভাবে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি সেই বিষয়টা। আরেকটা হচ্ছে ঘর্ষণের সুবিধা অসুবিধা সমূহ। আরেকটা প্রশ্ন করবেন যে দেখাও যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইজ ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে? এই তিনটা কোশ্চেন পড়বো আমরা সংক্ষিপ্তের জন্য, দ্যাটস এনাফ। এই স্যার আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়টা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, অর্থাৎ বল এবং ঘর্ষণ, এই অধ্যায় থেকে, ঠিক আছে? পারবেন কিনা একটু বলেন, বলবেন এখান থেকে। আর বলের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা একটু পড়ে যান। বলের আনুভূমিক এবং হচ্ছে উলম্ব উপাংশ, বলের আনুভূমিক এবং ওই যে উলম্ব উপাংশ, একটু আগে যে দেখালাম এটা, উলম্ব উপাংশ। ওকে, আমি একটু বেশি করে দিচ্ছি যাতে আমার এই বিষয়গুলোর উপর পড়লে এটা 100% প্রিপারেশন হয়, আমাদের 100% একটা প্রিপারেশন হয়ে যায়। এই 1 নম্বর করানোর কোনো প্রয়োজন আছে? এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছে, 9 10 F is equal to ma। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেখান থেকে আপনি ভরবেগের পরিবর্তন বের করেন mb - mu ডিভাইডেড বাই টি। তারপর বি এম কমনটা নেবেন, থাকবে হচ্ছে b - u বাই টি। তো b - u বাই টি এটি তো হচ্ছে আমাদের কি এ, তাই না? তারপর হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্রতে ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণটা করে ফেলবেন, একদম সোজা, একদম সোজা। এইগুলো পড়ছেন না? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে বলেন তো? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে বলেন তো স্যার? প্রত্যেক ক্রিয়ার ওই সমান ও বিপরীত কি আছে স্যার? প্রতিক্রিয়া আছে। সাপোজ মনে করেন দুইটা বস্তু, এমন বড় একটা বস্তু u1 আদি বেগে এই দিকে চলতেছে, ঠিক সেম ভাবে এখানে একটা বস্তু হচ্ছে m2 বড় একটা বস্তু u2 আদি বেগে এই দিকে চলতেছে। এক সময় যায়া তারা দুইজনে ধাক্কা খাইলো, মানে একটা তাদের মধ্যে সংঘর্ষ হইলো। এই দুইটা বস্তু কি হয়েছে? সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই m1 এবং m2, এই দুইটা বস্তু কি হয়েছে স্যার? এখানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে যায় কি হয়েছে? এই এমন বরের বস্তুটার বেগ পরিবর্তিত হয়েছে, এমন বরের বস্তুটার বেগ পরিবর্তন হয়ে v1 বেগে চলতেছে,
এবং m2 বরের বস্তুটা v2 বেগে চলতেছে। এটা তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র কি জানি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই এমন বস্তুটা যদি সংঘর্ষের সময় m2 এর উপরে F1 বল প্রয়োগ করে, মানে এটা যদি আপনার ক্রিয়া বল হয়, তাহলে এই m2টাও ঠিক সেম ভাবে কি করবে আপনার উপরে F2 একটা প্রতিক্রিয়া দিবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্রিয়ারই কি আছে স্যার? সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো আপনি এখান থেকে লিখতে পারেন F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2 তৃতীয় সূত্র হতে। ক্রিয়া বল প্রতিক্রিয়া সমান, জাস্ট বিপরীতের জন্য মাইনাস। এখন আমরা F সমান কি জানি? ma, কারণ m1 a1, এই ক্ষেত্রে জানি আমরা m2 a2। সো দেখেন m1 a1 টা কত? a1 টা হচ্ছে আমাদের v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t, আর এই ক্ষেত্রে মাইনাস m2। a2 হচ্ছে কত? দ্বিতীয় বস্তুর ত্বরণ, মানে v2 মাইনাস u2 বাই t। এখন আপনি উভয় পাশ থেকে কি কাটা দিবেন স্যার? এই যে t আর t কাটা দেন, t এবং t কেটে দেন, তাহলে কি থাকবে? m1 ইন্টু v1 মাইনাস u1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2। গুণ করে দেন স্যার, গুণ করে ব্র্যাকেটটা তুলেন, গুণ করে ব্র্যাকেটটা এই জায়গা থেকে তুলে দেন, তাহলে কি আসতেছে? m1 v1 মাইনাস m1 u1 সমান হচ্ছে মাইনাসের m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2 হবে, তাই না? সো এখানে দেখেন একটু সাইড চেঞ্জ করেন, u গুলো এক পাশে নিয়ে যান, b গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এটার এই পাশে নিয়ে আসেন, m1 v1 এটাই পাশে আনলে হবে প্লাস m2 v2, আর এটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে এটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হবে। এই যে দেখেন এখানে কি পাইছেন আপনি? এইটুকু হচ্ছে এটা প্রথম বস্তুর শেষ ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তার মানে এটা হচ্ছে তাদের শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ শেষ ভরবেগের সমষ্টি, তাই না? আর ওইটুকু কি বোঝাচ্ছে স্যার বলেন তো? এইটুকু হচ্ছে তাদের আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি। দেখেন সংঘর্ষের আগে তাদের যতটুকু ভরবেগ ছিল, মানে দুইটার সমষ্টি, ঠিক সেম সংঘর্ষের পরে যায়ও তাদের ভরবেগ কিন্তু ততটুকুই আছে। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুইটা কি পাইছেন স্যার? আপনি সমান পাইছেন, ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই। আর এটাই হচ্ছে কি স্যার আমাদের ভরবেগের নিত্যতা সূত্র। ঠিক আছে, মানে ভরবেগের কি হবে না স্যার? কোনো পরিবর্তন হবে না, ভরবেগের কোনো পরিবর্তন আমাদের এই জায়গায় হবে না, এই হচ্ছে বিষয়টা। তাহলে আশা করি মোটামুটি ভাবে আমরা এই প্রমাণটা পারবো। আরেকটা প্রমাণ কোনটা করতে বলতেছেন? ওই ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু tan থিটা, না? ঠিক আছে, চলেন করে দিচ্ছি। এটা আশা করি পারবো সবাই, তাই তো? এখন আসেন ঘর্ষণেরটা। দেখেন আমরা মনে করি কোন একটা বস্তু, এটা হচ্ছে আমাদের আনুভূমিক অক্ষ, ও বা এবি তল বলতে পারি, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটাকে ধরেন ও এ। আর কোন একটা বস্তু ওবি তলের উপর অবস্থান করতেছে, ওবি তলের উপর অবস্থান করতেছে এখানে একটা বস্তু, এবং এখানে একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এম বড় একটা বস্তু। প্রথমত এখান থেকে আপনাকে বুঝতে হবে কি প্রমাণ করতে বলছে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আপনারা সীমাস্থ ঘর্ষণ বুঝেন, সীমাস্থ ঘর্ষণ কোণ বুঝেন, ঘর্ষণ কোণ বুঝেন। দেখেন আমরা যদি কোনো একটা বস্তুকে স্টেট এখানে রেখে দিই, মানে একটা আনুভূমিক তল বরাবর রেখে দেই, সে কিন্তু এখানে স্থির থাকবে, কারণ দুইটা তলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। কিন্তু যখন আপনি এই বস্তুটাকে একটু হেলানো তলে রাখবেন, হেলানো তলে রাখলে এই বস্তুটা কিন্তু এই দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে, তাই না? এখন এই বস্তুটা, মানে আপনি এই তলটাকে, এই যে তলটা, ওই ওবি তলটা, এই আনুভূমিক থেকে যত উপরের দিকে উঠবেন, যত উপর দিকে উঠতেছেন, তো একটা সময় যায়, মানে এমন একটা, দেখেন সবসময় কিন্তু এরকম হবে না, মানে একটা নির্দিষ্ট কোণে গেলেই এটা গতিশীল হবে বা গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে যে কোণে আনত করলে বস্তুটা কোন তলের উপরে গতিশীল হওয়ার উপক্রম হয়, সেই কোণটাকে কি বলে স্যার? ঘর্ষণ কোণ বলে। তাহলে বস্তুটা যদি এই দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তাহলে আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, তাহলে আপনার ফ্রিকশন যে ফোর্সটা আছে এফ, সেটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, তাই না? আচ্ছা, আর বস্তুর ওজন,
ডাব্লিউ, ওজন আমরা জানি সবসময় নিচে দিয়ে কাজ করে, এই যে ডাব্লিউ তাহলে কোন দিকে কাজ করবে স্যার বলেন তো? একদম এই বরাবর কাজ করবে, করবে না? তাহলে এই ডাব্লিউ এর আপনি দেখেন, ডাব্লিউ এর আপনি কয়টা উপাংশ পাবেন এখানে বলেন তো স্যার? ডাব্লিউ এর আমরা কয়টা উপাংশ পাবো? দুইটা। তাহলে এই তলের সাপেক্ষে এই বরাবর আমরা একটা উপাংশ পাবো, এই বরাবর আমরা একটা উপাংশ পাবো, যে উপাংশটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। তাহলে এই বরাবর আমি একটা উপাংশ পাবো, এবং ঠিক এই ডাব্লিউ এর এই বরাবর একটা উপাংশ আমি পাবো। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি পাচ্ছি? দুইটা উপাংশ পাচ্ছি। এই যে তার ওয়েটটা ডাব্লিউ কাজ করতেছে, এই ডাব্লিউ এর এই বরাবর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ অর্থাৎ ডাব্লিউ কস থিটা, আর এটা হচ্ছে তার উলম্ব উপাংশ ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, এখন এই বস্তুটা যখন কোন একটা তলে অবস্থান করতেছে তখন তল কি করে? তাকে একটা উলম্ব প্রতিক্রিয়া দেয়। তাহলে উলম্ব প্রতিক্রিয়াটা সবসময় তল থেকে লম্ব বরাবর কাজ করে। তাহলে উলম্ব প্রতিক্রিয়াটা আমরা মনে করতেছি আর। এখন এই বস্তুটা যদি এই জায়গায় স্থির থাকতে চায় তাহলে তার উপরের নিচের বল দুইটা সমান হইতে হবে, এবং এই বল আর এই বল কি হইতে হবে? সমান হইতে হবে। মানে এটা যে একটা সাম্যাবস্থা ক্রিয়েট করতে চাই, সাম্যাবস্থা। তাহলে আগের পরের বল মানে এই এফটা হইতে হবে এটা সমান, মানে দুইটা বল দেখেন এফ টানতেছে এইদিকে, আর ডাব্লিউ সাইন থিটা কোন দিকে টানতেছে? এই দিকে। তার মানে এটা এখন যখন স্থির থাকতে চাইবে, সাম্যাবস্থা ক্রিয়েট করতে চাইবে, তার মানে এই এফটা এটা সমান হবে আর আরটা এটা সমান হবে, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? এফ সমান সমান ডাব্লিউ সাইন থিটা আর আর সমান হচ্ছে ডাব্লিউ কস থিটা। তাহলে এখন আমরা স্থিতিকর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান কি জানি? এফ বাই আর, জানি না? তাহলে এখন এফ সমান কত পাইছেন? ডাব্লিউ সাইন থিটা, আর আর সমান কি পাইছেন? ডাব্লিউ কস থিটা। ডাব্লিউ ডাব্লিউ কাটা দেন, তাহলে সাইন বাই কস মানে হচ্ছে টেন থিটা। এই যে আপনার স্থিতিকর্ষণ গুণাঙ্ক মিউ এর সমান হচ্ছে টেন থিটা, এটি প্রমাণ করতে বলে আমাদের পরীক্ষায়। এই চিত্রটা মাস্ট, চিত্র আপনাদের দিতেই হবে, এই চিত্রটা মাস্ট আপনাদের দিতেই হবে। ঠিক আছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, পরীক্ষায় প্রায় আসে। আরাফাত দেখেন, তারপরে যারা আছে নাইম খান, একটু দ্রুত দেখেন আপনারা এগুলো পারবেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। একটু বাকি ভাষাগুলো নিজেরা লিখে দেবেন। আমরা তাহলে ঘর্ষণ এবং বল এই অধ্যায়টা কমপ্লিট করে ফেললাম, পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায় মহাকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ স্যার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমাদের, কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। ঠিক আছে, কোশ্চেন আমাদের আছে অবশ্যই। দেখেন এক্ষেত্রে রচনামূলক এখানে দুইটা প্রমাণ আছে। রচনামূলক প্রমাণ কয়টা আছে? দুইটা প্রমাণ আছে আমাদের, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে এইচ গভীরতায়, ঠিক আছে, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এইচ উচ্চতায় এবং হচ্ছে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান বের করা। ঠিক আছে, এইচ উচ্চতায় এবং হচ্ছে এইচ উচ্চতায় দুইটা প্রমাণ আছে আমাদের এই জায়গায়, এইচ গভীরতায় এবং হচ্ছে এইচ উচ্চতায় মহাকর্ষ বল কত সেটা। তাহলে আমরা এখান থেকে রচনামূলক প্রশ্নগুলো দেখি একটু। পরের অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ কি কি পড়বেন? এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই r, তাই না? 2h বাই r ইনটু জি। একটা প্রমাণ আসে আমাদের পরীক্ষায়, আরেকটা প্রমাণ আছে এখানে যে মানে সেম আর কি, এটার মধ্যে একই, আর সেটা হচ্ছে এইচ গভীরতায়, গভীরতায় এটা অত একটা কঠিন যদি কোশ্চেন করে তাহলে এগুলো দেওয়ার সম্ভাবনা আছে। অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। অনেক সময় এখানে আমাদের এইচ গভীরতায় বলতে পারো অথবা ডি গভীরতায়, তো ডি গভীরতা বলে তাহলে এখানে এইচ এর জায়গায় ডি হবে আমাদের। যদি প্রশ্ন খুব কঠিন করতে চায়, যদি প্রশ্ন খুবই কঠিন করতে চায়, কঠিন প্রশ্ন হলে আপনাদের এই প্রমাণটা থাকতে পারে। এছাড়া সচরাচর আমাদের এই প্রশ্ন পরীক্ষায় আসে না, এছাড়া সচরাচর এই প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে না। আসে তাহলে কোনটা স্যার? এই প্রশ্নটা কেন বললাম স্যার, দিয়ে দিলাম যদি প্রশ্ন কঠিন করলো সেজন্য। বাট এখান থেকে আমাদের নরমালি কোশ্চেন আসে যে
দেখাও যে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই প্রমাণটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে বলে। আর হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে। এইটা আর কি বলা চলে, নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। আর এখানে সমীকরণ আছে মুক্তিবেগের ইকুয়েশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুক্তিবেগের ইকুয়েশনটা বের করো, যদি কঠিন প্রশ্ন করে। মুক্তিবেগের সমীকরণ, মুক্তিবেগের এসকেপ ভেলোসিটি, দেখাও যে মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr, এরকম একটা প্রমাণ আছে, দেখেন রুট ওভার 2gr, এই প্রমাণটা আমাদের পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে। আর গহ সম্পৃক্ত কেপলারের সূত্র প্রতিপাদন, এটা পড়তে পারেন চাইলে, সমস্যা নেই। এইটুকু পড়লেই এনাফ, ঠিক আছে, এইটুকু পড়লেই দ্যাটস এনাফ। আর এটা হচ্ছে জি এর সমীকরণ বের করো। জি অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক জি এর একক। মহাকর্ষ ধ্রুবক জি বলতে কি বুঝো, এইটুকুই, আর কিছু লাগবে না আমাদের এই জায়গা থেকে, ঠিক আছে। মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক ধ্রুবক জি এর একক এবং মাত্রা বের করো। এখান থেকে আপনাদের হচ্ছে প্রথম 1 2 4 এগুলো হচ্ছে সংক্ষিপ্তের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে রচনামূলকের জন্য। রচনামূলক 3টা, সংক্ষিপ্ত 3টা, ঠিক আছে। একটু পড়ে নেবেন। এবং এটা প্রশ্ন করতে বলতে পারে স্যার যে প্রশ্নটা ইজি করবে না হার্ড করবে, বুঝছেন। তো আমাদের পড়াটা বেশি দরকার। আপনারা এখান থেকে প্রথম কোশ্চেনটা পড়তে পারেন, এই কোশ্চেনটা বেশি আসে, যদি আসে প্রথমটা ওই উচ্চতা অভিকর্ষ ত্বরণ, আর এখান থেকে যে একটা কঠিন প্রমাণ দিছে যে এসকেপ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2gr, এই প্রমাণটা অনেক সময় পরীক্ষা চলে আসে। বাট যদি সহজ কোশ্চেন করে তাহলে এইগুলো পড়ার প্রয়োজন নাই, হ্যাঁ, তুই সহজ আর কি করে আর কি, এটা পড়ার প্রয়োজন নাই, এটা আসবে না, এটা আসবে না, জাস্ট 1 2 এবং 4 নাম্বার এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরে অধ্যায়ে যাই। মহাকর্ষ বিকর্ষ থেকে আপনি দেখাই দিলাম। আর এখান থেকে হচ্ছে সরল দোলক যেহেতু যাচ্ছে, সরল দোলকের বৈশিষ্ট্যগুলো পড়ে যাবেন, খুব ইম্পর্টেন্ট। সরল দোলকের বৈশিষ্ট্য, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, 4টা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ 4টা কোশ্চেন। সরল দোলকের বৈশিষ্ট্য, সরল দোলকের বৈশিষ্ট্য, আচ্ছা। তারপরে হচ্ছে সেকেন্ড দোলকের, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, আচ্ছা। আর এটা হচ্ছে প্রমাণ করো যে t is equal to 2 pi root over L by G। আর এর রচনামূলক একটা কোশ্চেনই পড়বেন, সেটা হচ্ছে 4 নাম্বারটা, যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে সরল দোলকের গতি, সরল দোলকের গতি, সরল দোলন গতি, সরল দোলন গতি, ঠিক আছে। এই তো, এইগুলা স্যার, এই যেটা হচ্ছে রচনামূলকের জন্য। তাহলে আমরা প্রথম 3টা পড়বো সংক্ষিপ্তের জন্য, প্রথম 3টা পড়বো হচ্ছে স্যার আমরা সংক্ষিপ্তের জন্য, প্রথম 3টা হচ্ছে সংক্ষিপ্ত। আরেকটা প্রশ্ন পড়তে পারেন, সরল দোলকের সূত্রসমূহ, ঠিক আছে। সরল দোলকের সূত্রগুলো লেখো। সরল দোলকের সংক্ষিপ্তটা আসতে পারে, সরল দোলকের, সরল দোলকের সূত্রসমূহ, ঠিক আছে। এই তো,
একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে 3 মান 2 সেকেন্ড বসায়া আপনি জাস্ট বের করে ফেলবেন এই যে এই সূত্রের সাহায্যে। 3 মান 2 সেকেন্ড বসাবেন, বাকিটুকু করলে হয়ে যাবে, এটা 2 নাম্বারটা। ঠিক আছে, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন, আর এটা তো বলেই দিলাম। এই যে এখানে আপনারা জাস্ট টি সমান আমরা কি জানি 2 পাই রুট ওভার এল বাই জি। এল মানে এই তো কার্যকরী দৈর্ঘ্য, তাই না? সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড বসাইলেন, 2 পাই রুট ওভার এল বাই জি, 2 টু কাইটা দেন। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে 1, 1 ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি। সেখান থেকে আপনি কি করলেন, বর্গ করে দেন উভয় সাইডে। বর্গ করে দিলে 1 ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার এল বাই জি। তার মানে এখান থেকে আপনি এল সমান কি পাবেন, এল সমান পাবেন হচ্ছে জি বাই পাই স্কোয়ার। ঠিক আছে, জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার। এখানে যদি মানগুলো বসায় দেন, জির মান 9.8, জির মান কত 9.8, আর পায়ের মান হচ্ছে 3.1416, স্কোয়ারটার করে এখান থেকে মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, আপনারা এখান থেকে এই প্রশ্নগুলো পাবেন পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সরল দোলকের অধ্যায়টা। 5টা কোশ্চেন দিছি আপনাদেরকে এখান থেকে। টোটাল আমি কয়টা কোশ্চেন, 5টা। 5টা থেকে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, আর হচ্ছে এটা রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30টার প্রমাণ করে দেয় সরল দোলকের গতি হচ্ছে আমাদের সরল দোলন গতি। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তারপরে কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে জাস্ট 2টা কোশ্চেন পড়বেন। শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। ওকে, 2টা কোশ্চেন আছে এই যে আমাদের, 2টা কোশ্চেন আছে, শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, আর একটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ আর স্প্রিং কর্তৃক সঞ্চিত শক্তি। শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, এখান থেকে এটা পড়লে হবে। শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, এটা একটু পড়ে যাবেন। শক্তির নিত্যতা সূত্রের প্রমাণটা একটু পড়লেই হবে। ঠিক আছে, 2টা প্রশ্ন পড়েন এখান থেকে, 2টা কোশ্চেন আছে, এখন কমাই দিচ্ছি। দেখেন কি শক্তির নিত্যতা সূত্র, এটা পড়বেন। শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখাও যে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এইটা, অথবা বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি। এই প্রমাণটা অনেক সময় সংক্ষিপ্ততে আমাদের চলে আসে। তারপরে এখান থেকে আরেকটা কোশ্চেন পড়বেন, স্প্রিং কর্তৃক সঞ্চিত শক্তি। ঠিক আছে, স্প্রিং কর্তৃক হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, স্প্রিং কর্তৃক সঞ্চিত শক্তি বা হাফ কে এক্স স্কোয়ার, তাই না? অর্থাৎ স্প্রিং কর্তৃক সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এই প্রমাণটা। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই 3টা কোশ্চেন করবেন এখান থেকে, জাস্ট এই 3টা কোশ্চেন। ওকে, দ্যাটস এনাফ। তারপরে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, এখান থেকে আপনার হচ্ছে আহ একটা প্রমাণ আছে। ঠিক আছে, একটা প্রমাণ, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, স্প্রিং কর্তৃক যে কৃতকাজ, স্প্রিং কর্তৃক কৃতকাজ। ঠিক আছে, সেই কোয়েশনটা বের করবেন এখান থেকে। এই প্রমাণটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। পরে যাচ্ছি আমরা, তাহলে স্থিতিস্থাপকতা থেকে আমরা কি পড়বো স্যার? স্থিতিস্থাপকতা থেকে আমরা পড়বো হুকের সূত্রের ব্যাখ্যা, যেটা আমাদের সংক্ষিপ্ততে চলে আসবে। হুকের সূত্রের ব্যাখ্যা, হ্যাঁ। আমরা এখান থেকে কি কি পড়বো দেখেন একটু স্যার যদি বলি। এখান থেকে পড়বো আমরা হুকসের সূত্র, হুকসের সূত্রের ব্যাখ্যা। তারপর হচ্ছে একটা কোশ্চেন আছে এখানে আমাদের, স্প্রিং কর্তৃক কৃতকাজ। হ্যাঁ, স্প্রিং কর্তৃক কৃতকাজ বা বিকৃতির দরুন কৃতকাজ। ঠিক আছে, যাই হোক, কৃতকাজ ইজ ইকুয়াল টু হাফ বিকৃতি ইন্টু পীড়ন, এরকম একটা কোশ্চেন পাবেন আপনারা। বিকৃতি ইন্টু পীড়ন, বিকৃতির দরুন কৃতকাজ, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আর কি বললাম,
y is equal to mg/l divided by pi r square small l। এই কোশ্চেনের প্রমাণটা সবাই একটু পড়ে যাবেন, ঠিক আছে? এই কোশ্চেনের প্রমাণ দুইটা পড়ে যাবেন। এই তো আর একটা প্রমাণ এখান থেকে বলছিলাম মনে হয়, হুকসের সূত্র, এটা আর কি, এই তিনটা কোশ্চেন পড়লে হবে এখান থেকে। হ্যাঁ, এই তিনটা কোশ্চেন পড়লেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না এখান থেকে আপনার। এই তিনটা কোশ্চেন পড়বেন জাস্ট, এই তিনটা কোশ্চেন এখানে পড়বেন, ঠিক আছে? কি বুঝতেছেন সবাই? নাহিদ হাসান যারা আছেন তারা একটু বলেন, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি। পরবর্তীতে আমরা হচ্ছে চলে যাব দশম অধ্যায় পৃষ্ঠটান, সান্দ্রতা এবং পৃষ্ঠটান। এখান থেকে আপনারা জানেন যে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, টি সমানের একটা রাশিমালা আছে, সেই রাশিমালাটি আমাদের প্রমাণ করতে হয়। এখানে একটা কোশ্চেনই পড়বেন আপনারা। এই পৃষ্ঠটান অধ্যায় থেকে আমাদের একটা কোশ্চেনই আসে, তরলের পৃষ্ঠটান, ঠিক আছে? পরের অধ্যায় একটা কোশ্চেনই পড়বেন এখান থেকে, তরলের পৃষ্ঠটান রচনামূলকের জন্য। তরলের পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি সমান সমান পাই আর জি, ঠিক আছে? পাই আর জি। রো আর জি বাই 2 ইন্টু এইচ প্লাস আর বাই 3। এই যে প্রমাণটা, এটা পড়বেন। আরটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একটা প্রমাণ আছে, দেখবেন সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 6n, এরকম একটা মানে আছে রাশিমালা, ওটা একটু দেখে যাবেন। তো প্রশ্ন মেবি এখানে নাই, আপনারা দিন। আর তরলের পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো। আপনাদের একটা প্রমাণ এরকম আসতে পারে যে দেখা হচ্ছে পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু পৃষ্ঠ শক্তি, এই প্রমাণটা পরীক্ষা আসে, ঠিক আছে? দেখা হচ্ছে পৃষ্ঠটান সমান হচ্ছে পৃষ্ঠ শক্তি। এই প্রমাণগুলো আপনারা আশা করি পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলোর উপর অসংখ্য লেকচার ভিডিও আছে আমাদের পেজে, আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে করবেন। আর চাপের অধ্যায় থেকে একটাই প্রমাণ আছে, চাপের অধ্যায়। চাপের অধ্যায় থেকে আমরা পড়বো হচ্ছে স্যার এই যেটা, চাপের অধ্যায় থেকে আমরা পড়বো হচ্ছে P is equal to H rho g, অর্থাৎ H গভীরতায় পানির চাপ, ঠিক আছে? P is equal to H rho g, H rho g, এই প্রমাণটা আমরা জাস্ট পড়বো এখান থেকে, আর কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই। তরলের অভ্যন্তরে এটা। আর এখান থেকে আমরা পড়বো তারপরে যে তরঙ্গ যেটা আছে, তরঙ্গ থেকে আমরা পড়বো অগ্রগামী তরঙ্গের সমীকরণ, ঠিক আছে? অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রতিপাদন করো, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রতিপাদন করো, ঠিক আছে? তরঙ্গ অধ্যায় থেকে আমরা পড়বো হচ্ছে, তরঙ্গ অধ্যায় থেকে আপনি পড়বেন অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটা। আর এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ রিলেটেড অঙ্ক একটা আছে দেখবেন, ঠিক আছে? সেই অঙ্কটা করে যাবেন ম্যাথ, তাহলে হয়ে যাবে। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য আছে, সংক্ষিপ্তের জন্য পড়তে পারেন। অগ্রগামী তরঙ্গের যে বৈশিষ্ট্যটা আছে আপনারা চাইলে এটা পড়ে যেতে পারেন, ঠিক আছে? অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করা, এটা পড়ে যাবেন। আর হচ্ছে আমাদের এই যে কোশ্চেন যেটা বললাম যে অগ্রগামী তরঙ্গ রিলেটেড অঙ্কগুলো একটু করে যাবেন। আর শব্দের সাহায্যে প্রতিধ্বনি নির্ণয় করা, প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, প্রতিধ্বনির সাহায্যে সাহায্যে সমুদ্রের গভীরতা,
বের করো। ঠিক আছে, এই তো স্যার আমরা তাহলে লাস্টের কয়েকটা অধ্যায় আমি এখানে লিখে দিলাম। চাপ অধ্যায় থেকে জাস্ট আমরা চাপের অধ্যায়টা থেকে জাস্ট আমরা এই কোশ্চেনটা সলভ করব চাপের অধ্যায় থেকে, আর তরঙ্গ অধ্যায় থেকে আমরা হচ্ছে এই কোশ্চেনটা, আর পরে যে শব্দের অধ্যায়টা আছে শব্দ থেকে আমরা এটা পড়বো। আর গ্যাসের অধ্যায় থেকে আপনারা সবাই জানেন যে আমরা পিভি সমান হচ্ছে এনআরটি, এইটা পড়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আপনাদের সম্পূর্ণ যেটা একটা কমপ্লিট সাজেশন। ঠিক আছে, যে বিষয়গুলো লিখলাম আশা করি এগুলো পড়লে আপনাদের এনাফ, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা হয়তো বা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো আপনারা আরেকটা কথা বলি, আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ফিজিক্স ওয়ানের উপরে আরো ক্লাস নিব, সেহেতু আমাদের সামনে সময় আছে। তো সেই ক্লাসে আমরা এখানে যে আপনাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো উল্লেখ করবেন। ইনশাল্লাহ আমরা সামনের একটা ক্লাসে আপনাদেরকে আমরা এই বিষয়গুলা এই বিষয়গুলা আহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যে সমস্যা থাকুক সেটা ইনশাল্লাহ আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদেরকে আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে আপনারা যদি কেউ সামনের সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু বেস্ট অপশন হিসাবে পাপিলো এডুকেয়ার রয়েছে। আপনারা পাপিলো এডুকেয়ারের ডাইনামিক কিংবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন, এবং এই মুহূর্তে যদি কেউ ডাইনামিক প্রোগ্রামে যুক্ত হন সেক্ষেত্রে তার জন্য একটা অফার রয়েছে। সেটা হচ্ছে কেউ ডাইনামিক প্রোগ্রামে ভর্তি হলে এই সেমিস্টারে যতগুলা এক্সাম আছে তার সুপার সাজেশন গুলা আপনি 50% ছাড়ে পেয়ে যাচ্ছেন। আর কেয়ার প্রোগ্রামে যদি কেউ যুক্ত হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য একটা হুডি এবং হচ্ছে আমাদের যে বইটা আছে সেই বইটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল বিষয়। আহ পিভি সমান এনআরটি, বা এটা 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 একদম সোজা, একদম সোজা। পিভি সমান হচ্ছে কি এনআরটি না, এটা সেদিন একজনে বলছিল। তিনটা সূত্র লিখবেন। প্রথমত হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র হতে পাই, চার্লসের সূত্র হতে পাই। দেখেন চার্লসের সূত্র কি থাকে, চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির, সেই ক্ষেত্রে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা হচ্ছে পরস্পরের সমানুপাতিক, বি প্রপোর্শনাল টি। ঠিক আছে, আবার বয়েলের সূত্র, বয়েলের সূত্র হতে পাই, সূত্র হতে পাই বি প্রপোর্শনাল 1/p। ঠিক আছে, এটা তারপরে অ্যাভোগাড্রোর যে অ্যাভোগাড্রোর যে এটা আছে, অ্যাভোগাড্রো সূত্র হতে বি প্রপোর্শনাল এন। এই তিনটা সূত্র লিখবেন, যে চার্লসের সূত্র হতে পাই বি প্রপোর্শনাল টি, বয়েলসের সূত্র হতে পাই বি প্রপোর্শনাল 1/p, আর হচ্ছে অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেটা থেকে আমরা পাই বি প্রপোর্শনাল এন। ঠিক না? এখন এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি, তিনটাকে যদি কি করি একত্রে, এই তিনটা সূত্র হতে পাই। এখন এই তিনটাকে যদি কম্বাইন করেন, কম্বাইন করে কি লেখা যায়, বি প্রপোর্শনাল। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এখানে কি আছে টি, তারপরে এখানে কি আছে 1/p, তারপরে এখানে কি আছে এন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনি এখানে কি পাচ্ছেন, এখন আপনি জাস্ট এখানে কি করেন, বি সমানুপাতিক ধ্রুবক তুলে একটা সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক নিয়ে আসলেন কে। আচ্ছা, তারপরে দেখেন তো এখানে কি থাকে এন টি বাই পি, আর আর গুণন করে দিলে কি হবে স্যার, টিবি সমান হবে কে ইন্টু এন টি। এখন আপনারা সকলে জানেন যে মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবকটা হচ্ছে আর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধ্রুবকটা কত আর, এই আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা এই যে কেটা আছে কে এর স্থলে আরটাকে বসাই দিই, তাহলে কে এর স্থলে যদি আমরা আরটাকে বসাই দিই কি হবে এনআরটি হবে না? এই তো স্যার প্রমাণটা, এর থেকে সহজ আছে? এর থেকে সহজ আশা করি নাই। তাহলে এই হচ্ছে বিষয়, জাস্ট তিনটা সূত্র থেকে এটা পাই, কম্বাইন করে লিখবেন। তাহলে এই তিনটা সূত্র একত্রে লিখে পাই, তাহলে লিখলে আপনি এরকম পাবেন। তারপরে এখানে এই কেটা কে এর পরিবর্তে আমরা কি হচ্ছে আর বসাচ্ছি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাহলেই হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়।
ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা অনেক বেশি মাত্রা উপকৃত হয়েছেন। আমি আজকের এই ক্লাসে যে বিষয়গুলো বলছি, আশা করি এর বাইরে থেকে আপনাদের পরীক্ষায় বিন্দুমাত্র প্রশ্ন আসবে না। ইনশাআল্লাহ এখান থেকে আপনি সংক্ষিপ্ত, রচনামূলক এবং অনেকগুলো অতি সংক্ষিপ্ত কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।